যারা ওয়েব অ্যাপে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। আরশাদুল বাড়ি বলছে আবারও চলে আসলাম আপনার সাথে। ওকে, গুড, ভেরি গুড। আজকে অপার ভাইয়ের ক্লাস না, না আজকে আমার ভাইয়ের ক্লাস, আজকে অপূর্ব ভাইয়ের ক্লাস। আজকে তোমার অপর ভাইকে রেস্টে পাঠাইছি, রেস্টে পাঠায় আমি চলে আসছি। আব্দুল্লাহ আল মুহিত তামিম বলছে বস, কে বস? নাহিন বলছে অপার ভাইয়ের ক্লাস না, না অপার ভাইয়ের ক্লাস না, আজকে অপার ভাইকে রেস্টে দিয়ে আমি চলে আসছি। আবার বললাম। রিফাত মোল্লা নামটা নেন, নামটা নিলাম। ভাই আর্কাইভ ক্লাস করলে কি আর ক্লাস করা লাগবে? তুমি এই অধ্যায়ের আর্কাইভ ক্লাস কোথায় পাইলা? যে অধ্যায়ের আর্কাইভ ক্লাস আছে সেই অধ্যায়ের আর্কাইভ ক্লাস যদি তুমি আগে করে নাও তাহলে লাইভ ক্লাস না করলেও হয়, তবে করলে ভালো হয়। একটু দেখবা, নতুন কিছু করাইলে সেটা দেখবা অন্য অধ্যায়ের। আচ্ছা, অন্য অধ্যায়ের একটু দেখবা, যদি নতুন কিছু করানো হয় সেই জিনিসগুলো একটু দেখবা। যদি নতুন দু একটা ম্যাথ থাকে, কনসেপ্ট তো একই থাকবে। ওকে 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 ওকে, তাহলে চলো শুরু করে দিই। ভাই এফবিতে আমাদের কমেন্ট আপনারা কেউ পড়েন? আমি পড়ি এফবিতে, আমি কমেন্ট পড়ি। তাহলে আজকে অনেকগুলো কমেন্ট পড়ে নিলাম প্রথম প্রথম, তারপরে আবার আসবো পড়তে। এখন আপাতত চলো পড়ে আসি। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 8 নম্বর ক্লাসটা করব। আজকে তোমাদের অপার ভাইয়ের ক্লাস ছিল, তো তোমাদের অপার ভাইকে একটু রেস্টে পাঠাইছি, রেস্টে পাঠিয়ে আমি চলে আসছি। তো আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে লিফট। আর যদি সময় থাকে তাহলে এর সাথে আরও একটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে পুলি এবং কপিকল। কি ক্লিয়ার? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে লিফট। তাহলে হেডিংটা লিখে ফেলো, লিফট। দেখো, আমরা যারা লিফটে উঠি, ঠিক আছে, লিফটে উঠলে অনেক সময় দেখবা লিফট যখন উপরের দিকে ওঠে তখন মনে হয় যেন ওজনটা স্বাভাবিকভাবে যা আছে তার চেয়ে ওজনটা একটু বেড়ে গেল। আর লিফট যখন নিচের দিকে নামে তখন মনে হয় ওজনটা স্বাভাবিক যে ওজন তার চেয়ে মনে হচ্ছে একটু কমে গেল। অর্থাৎ লিফট যখন ঊর্ধ্বগামী থাকে, যখন উপরের দিকে ওঠে তখন আমাদের মনে হয় যেন ওজন বেড়ে গেছে, অর্থাৎ আপত ওজন বেশি বলে মনে হয়। আর যখন লিফট নিচের দিকে নামতেছে, নিচে নামা শুরু করে, তখন নিজেকে একটু হালকা মনে হয়, মনে হয় আপাত ওজন কমে গেছে। কি তাই না? আমরা এটা ফিল করি না বলো তো? তুমি একটু প্র্যাকটিক্যালি নিজে ভেবে দেখো, আমরা এই জিনিসটা ফিল করি না? অনেক সময় আমরা লিফটে উঠলে এই জিনিসটা মনে হয়, লিফট উপরে ওঠা শুরু করলে মনে হয় ভারী হয়ে গেলাম, আর লিফট যখন নিচে নামা শুরু করে তখন মনে হয় হালকা হয়ে গেলাম। এই ব্যাপারটা কেন ঘটে? আমরা ঊর্ধ্বগামী লিফটে নিজেকে কতটা বেশি ভারী বলে মনে হয়, নিম্নগামী লিফটে কতটা হালকা বলে মনে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আজকের ক্লাসের আলোচনা। তাহলে লিফটের ক্ষেত্রে আমরা তিনটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিফট ত্বরণ নিয়ে ঊর্ধ্বগামী, লিফট ত্বরণ নিয়ে নিম্নগামী, এবং লাস্ট ওয়ান হচ্ছে লিফট সমবেগে গতিশীল বা স্থির। তো এই তিনটা ক্ষেত্র নিয়ে আমাদের মূলত আজকের ক্লাসের আলোচনা। লিফটে যখন থাকি তখন আমাদের আপাত ওজন কতটুকু বেশি মনে হয়, কতটুকু কম মনে হয়, তারই এখন হিসাব নিকাশ করতে হবে। তো চলো আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে আসো, লিফট যখন স্থির, এক নম্বর ক্ষেত্র হচ্ছে লিফট স্থির। লিফট স্থির। তো সুন্দর করে একটা লিফট এঁকে ফেলো। এই একটা বক্স, এটাই হচ্ছে একটা লিফট। ওকে, এটা হচ্ছে একটা লিফট। তো এই লিফটটা স্থির আছে। তাহলে লিফটের মধ্যে তুমি ধরো দাঁড়ানো, এটা হচ্ছে পর্যবেক্ষক, ধরো এটা তুমি বা আমি, কেউ একজন, এই হচ্ছে পর্যবেক্ষক। লিফট স্থির আছে। তাহলে দেখি তো এই ক্ষেত্রে তোমার আপত ওজন কত বলে মনে হবে, তোমার কাছে তোমার ওজনটা কত বলে মনে হবে? তাহলে আমরা কি করব? বলগুলাকে অ্যানালাইসিস করব। নিউটনের সূত্র অনুযায়ী আমরা বলগুলাকে অ্যানালাইসিস করে দেখব যে তোমার আপত ওজনটা কত। দেখো, আমরা আসলে যে ওজনটা ফিল করি, যে ওজনটা অনুভব করি, ঠিক আছে, আমাদের আপত ওজন যেটা, সেটা কিন্তু এমজি না। প্রকৃত ওজনটা এমজি। পৃথিবী আমাদের যে বলে টানতেছে সেই বলটা হচ্ছে এমজি। কিন্তু আমরা আমাদের ওজন যেটা টের পাচ্ছি সেটা কিন্তু সর্বদা এমজি না। আমি ধরো এখানে স্থির দাঁড়ানো আছি,
স্থির দাঁড়ানো থাকলে আমি এখন আমার প্রকৃত ওজন অর্থাৎ এমজি এর সমপরিমাণ টের পাচ্ছি। কিন্তু যদি আমি সাপোজ মনে করো শূন্যে ভাসমান থাকি, একটা এমসিকিউ কোশ্চেনও আসে, ধরো কোনো একজন চোর, এরকম কোশ্চেনটা এভাবে করে, একজন চোর একটা বিল্ডিংয়ের ভবনের উপর দিয়ে লাফ দিয়ে পড়লো, তো ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত সে নিজেকে কতটুকু ওজন অনুভব করবে, সে নিজের ওজন কতটুকু অনুভব করবে? বলো তো উত্তর কী হবে? সে নিজের ওজন কতটুকু অনুভব করবে? সে নিজের ওজন অনুভব করবে শূন্য। সে নিজের কোনো ওজন অনুভব করবে না। নিজের ওজন অনুভব করতে গেলে, নিজের ভার বুঝতে গেলে পায়ের তলে মাটি লাগবে, পায়ের তলে মাটি থাকা লাগবে। পায়ের তল থেকে মাটি সরে গেলে তোমার মনে হবে তুমি হালকা হয়ে গেছো, তুমি ওজনহীন অনুভব হবে, তখন ওজনহীন মনে হবে নিজেকে। তাহলে পায়ের তলে মাটি থাকা লাগবে, পায়ের তলে একটা তল থাকা লাগবে। ওই তল তোমাকে প্রতিক্রিয়া দিয়ে বুঝাই দিবে যে তোমার একটা ওজন আছে। তাহলে আমরা যে ওজনটা ফিল করি সেটা এমজি না, সেটা পৃথিবী আমাদের টানতেছে। পৃথিবী, আমরা যদি কোনো তলে নাও থাকি তাও কিন্তু পৃথিবী আমাদের টান। তুমি মনে করো একটা বিল্ডিংয়ের উপর দিয়ে লাফ দিয়ে পড়লা, ঠিক আছে, পড়ো না আবার, ঠিক আছে, তুমি ধরো একটা বিল্ডিংয়ের উপর দিয়ে লাফ দিয়ে পড়তেছো শূন্যে ভাসমান। শূন্যে যতক্ষণ তুমি ভাসমান থাকবা ততক্ষণ কিন্তু তুমি কোনো ওজন টের পাচ্ছ না, বাট পৃথিবী কিন্তু তোমাকে টানতেছে। পৃথিবী এমজি বলে, পৃথিবী কিন্তু তোমাকে টানতেছে। কেন তুমি ওজন টের পাচ্ছ না? কারণ তোমার পায়ের তলায় মাটি নেই। তুমি পায়ের তলায় কোনো প্রতিবন্ধক পাচ্ছ না, যে প্রতিবন্ধক তোমাকে একটা বিপরীতমুখী ধাক্কা দিয়ে বুঝাই দিবে যে তুমি ভারী, তোমার ওজন আছে, এইটা তুমি পাচ্ছ না। তাহলে শূন্যে যখন ভাসমান আসো, ঠিক আছে, সেই সেই শূন্যে ভাসমান থাকা মুহূর্তে, শূন্যে ভাসমান থাকা অবস্থায় তুমি তোমার ওজন অনুভব করবা শূন্য, তোমার নিজেকে ওজনহীন বলে মনে হবে। তাহলে ওজন অনুভব করতে গেলে তল লাগবে, সেই তলে তোমার দাঁড়াই থাকা লাগবে, একটা তলের প্রতিক্রিয়া পাওয়া লাগবে। তাহলে আমরা যে আপাত ওজনটা অনুভব করি সেটা এমজি না, সেটা হচ্ছে যে তলে আমরা দাঁড়ানো থাকি সেই তলের প্রতিক্রিয়া বল। তাহলে সেই তলের রিয়াকশন ফোর্সটাই হচ্ছে আমাদের আপাত ওজন। তাহলে আমরা যে ওজনটা অনুভব করব সেটা হচ্ছে তলের রিয়াকশন ফোর্স। তাহলে আসো এবার আমরা এখানে একটু আলোচনা করি। তুমি এখানে দাঁড়ানো আছো লিফটের মধ্যে, ঠিক আছে, তাহলে তোমার উপর ক্রিয়ারত বলগুলোকে একটু অ্যানালাইসিস করি তো আমরা। তোমার উপর ক্রিয়ারত বল, তাহলে তোমার উপর ক্রিয়ারত বল, বলো তোমার উপর ক্রিয়ারত বল। তুমি তুমি লিফটের মেঝেতে একটা বল প্রয়োগ করতেছো, তুমি লিফটের মেঝেতে একটা বল প্রয়োগ করতেছো, সেটা কত? বলো কত? এমজি। তুমি তুমি মেঝেতে দাঁড়ানো না, তাহলে তুমি লিফটের মেঝেতে একটা বল প্রয়োগ করতেছো না, সেটা কত? কতটুকু বলের সমান? ওজন এমজি বলের সমান, তাই না? এমজি ভুল, ঠিক আছে, এমজি ভুল। এই কথাটা বললাম না, এটা রং কনসেপ্ট, এটা ঠিক না। তুমি তুমি তলে এমজি বল প্রয়োগ করতেছো না, বলো তো তাহলে ঠিক কনসেপ্ট কোনটা? বলো ঠিক কনসেপ্ট কোনটা, ঠিক কথা কোনটা? গত ক্লাসে বলছিলাম আমরা, খুব সুন্দর করে বলছিলাম। তাহলে এমজি বলটা কে কার উপর প্রয়োগ করতেছে? বলো। পৃথিবী তোমাকে টানতেছে, পৃথিবী তোমার উপর বল প্রয়োগ করতেছে। এটা যদি তুমি এই তলে নাও থাকো তাও কিন্তু এই বলটা প্রয়োগ করবে। তুমি তলে নাই, তুমি শূন্যে ভাসমান আছো, তাহলে কি এমজি কাজ করছে না? করছে। তাহলে এমজি এই বলটা কে কার উপর প্রয়োগ করছে? পৃথিবী তোমার উপর প্রয়োগ করছে। পৃথিবী তোমাকে তার কেন্দ্রের দিকে টানতেছে। কি ক্লিয়ার? তাহলে এই এই জিনিসটা মাথায় রাখবা। তুমি তলে এমজি বল প্রয়োগ করছো, এই কথাটা ভুল। করতে পারো, তোমার প্রয়োগকৃত বল, তুমি তলে দাঁড়ানো আছো, তাহলে তুমি তলে যে বলটা প্রয়োগ করতেছো সেটা এমজি এর সমান হতে পারে, হতে পারে না তা না, হতে পারে, বাট সব সময় হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এই কারণে রং কনসেপ্ট তুমি মাথায় রাখবে না, ঠিক আছে? রং কনসেপ্ট মাথায় রাখবে না, অনেক টিচাররাও কিন্তু এভাবে বলে, তো ওটাও কিন্তু মাথায় রাখবে না। তাহলে তুমি মাথায় রাখবা তোমাকে পৃথিবী টানতেছে এমজি বলে। তাহলে এমজি এমজি বলটা পৃথিবী তোমার উপর প্রয়োগ করতেছে, পৃথিবী তোমার উপর প্রয়োগ করতেছে। তাহলে এটা হচ্ছে পৃথিবী কর্তৃক তোমার উপর প্রযুক্ত বল, পৃথিবী কর্তৃক পর্যবেক্ষক বা তোমার উপর প্রযুক্ত। এবার বলো তোমার উপর আর কোনো বল আছে কিনা? বলো তোমার উপর আর কোনো বল আছে কিনা? বলো। হ্যাঁ, তোমার উপর আরো একটা বল আছে। তুমি তলের উপর আছো না? তুমি যদি শূন্যে থাকতা, শূন্যে থাকতা, ধরো শূন্যে আসো, তোমার পায়ের তলে মাটি নেই, তাহলে তখন তোমাকে পৃথিবী এমজি বলে টানতো, তোমার উপর আর কোনো বল নেই। কিন্তু এবার তোমার পায়ের তলে মাটি আছে, পায়ের নিচে তল আছে, তাহলে তুমি তলের উপর দাঁড়ানো, তাহলে তল তোমাকে ঠেলবে উপরের দিকে। তাহলে তল একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যেটা এখানে দিচ্ছে না, কারণ এখানে পায়ের নিচের কোনো তল নেই, বাট এখানে পায়ের নিচে তল আছে। তাহলে তল তোমাকে উপরের দিকে ঠেলতেছে। তাহলে তলের এই যে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, তলের লম্ব বরাবর সবসময় প্রতিক্রিয়া কাজ করে, তাহলে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল উপরের দিকে। ওকে, তাহলে এই আর বলটা কে কার উপর প্রয়োগ করছে? বলো। এটা হচ্ছে তল তোমার উপর প্রয়োগ করছে, তাহলে তল কর্তৃক তোমার উপর প্রযুক্ত,
তোমার উপর প্রযুক্ত। তাহলে তুমি তোমার পা আর মেঝে একটা সংস্পর্শ তলে আছে, তাহলে মেঝে তোমাকে আর বলে ঠেলতেছে, তাহলে তুমিও মেঝেকে আর বলে ঠেলবা। তাহলে তুমি মেঝের উপর বল দিচ্ছ নিচের দিকে আর মেঝে তোমার উপর বল দিচ্ছে উপরের দিকে, দ্যাট ইজ আর। কি কথা বুঝছো? কিন্তু আমি এই আরটা আঁকবো না। এই যে এই আরটা কে কার উপর দিচ্ছে? তুমি মেঝের উপর দিচ্ছ, ওটা আমি আঁকবো না, কারণ আমার দরকার তোমার উপর কতগুলা বল, আমার দরকার তোমার উপর বল কতগুলা। এই কারণে আমি ওই আরটা মুছে দিলাম। কিন্তু অনেকে বলতে পারো কেন ভাই, এই তল যদি আমাকে ঠেলে উপরের দিকে যদি ঠেলে, তা আমিও তো তলকে বল প্রয়োগ করতেছি। ইয়েস, অবশ্যই তুমিও তলের উপর বল প্রয়োগ করছো, কিন্তু আমি তো তলের উপর বল আঁকতে চাই না, আমি তোমার উপর বল আঁকতে চাই, তোমার উপর বলগুলাকে অ্যানালাইসিস করতে চাই। আমার এখানে বলের যে ক্রিয়াবিন্দু সেটা হচ্ছে তুমি, তাহলে আমি দেখতে চাই তোমার উপর কয়টা বল। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার উপর দুটো বল, কয়টা বল? দুটো বল। তোমার উপর দুটো বল, তাহলে কয়টা বল? দুটো বল। কোনটা কোনটা? পৃথিবীর টান বল mg, আর তলের অবিলম্বিক প্রতিক্রিয়া তোমার উপর, তল তোমাকে ঠেলতেছে উপরের দিকে, দ্যাট ইজ আর। এইবার আসো, তাহলে তোমার উপর এই দুটো বল। এবার উপরে দেখো লিফট স্থির, তার মানে তুমিও স্থির। তাহলে তুমি যদি স্থির থাকো, বলো আমাকে, তুমি স্থির আছো। তুমি যদি স্থির থাকো, তুমি স্থির আছো, তুমি যদি স্থির থাকো, তাহলে আর বড় নাকি এমজি বড়? বলো, আর বড় নাকি এমজি বড়? স্থির আছো, বলো, তোমরাই বলো। সমান, অবশ্যই সমান। স্থির আছো, না আর বড় না এমজি বড়। লব্ধি বল শূন্য, স্থির থাকলে নিউটনের সূত্র, অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, তাহলে বস্তু স্থির থাকলে লব্ধি বল কত? শূন্য। লব্ধি বল শূন্য মানে কি? আর সমান সমান এমজি। তাহলে তুমি যে প্রতিক্রিয়া বলটা টের পাচ্ছ, তলের যে অভিলম্বিক প্রতিক্রিয়া টের পাচ্ছ, সেটা দেখো প্রকৃত ওজন এমজি এর সমান। তাহলে প্রকৃত ওজনেরই সমান, প্রকৃত ওজন এমজি এর সমান। তাহলে এই অবস্থায় লিফট যদি স্থির থাকে, ঠিক আছে, লিফট যদি স্থির থাকে, লিফটই হওয়া লাগবে এমন না তুমি স্থির দাঁড়ানো আছো কোনো, তাহলে এই যে আমি এখন দাঁড়ানো আছি, তাহলে আমি নিজের যে ওজনটা টের পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, সেটা আমার প্রকৃত ওজন এমজি এরই সমান। কি ক্লিয়ার? প্রকৃত ওজন এমজি এর সমান। তাহলে তল স্থির থাকলে, স্থিরভাবে থাকলে, তুমি স্থির দাঁড়ানো থাকলে, তুমি তোমার প্রকৃত ওজনের সমান নিজের আপাত ওজনটা টের পাবা। তাহলে এইটা আর হচ্ছে আপাত ওজন। তাহলে আর আপাত ওজন বা তলের প্রতিক্রিয়া, তলের প্রতিক্রিয়া। এই তলের প্রতিক্রিয়াটাই তোমাকে বুঝাই দিবে যে তোমার ওজন আছে, তুমি যে ভারী, এই তল তোমাকে ঠেলে বুঝাই দিবে যে তোমার ওজন আছে, তুমি ভারী। তাহলে তোমার 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 ওজন আছে, আপাত ওজন, এটা বোঝার জন্য এই আর এর মানটা হিসাব নিকাশ করতে হবে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এমজি। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা যখন লিফট স্থির থাকবে, লিফট যখন স্থির থাকবে। এবার আসো 2 নম্বর। 2 নম্বর, এবার লিফট এ ত্বরণে ঊর্ধ্বগামী, এ ত্বরণে ঊর্ধ্বগামী লিফট। লিফট যদি এ ত্বরণে ঊর্ধ্বগামী হয়, তখন ঘটনাটা কি ঘটবে? এই যেটা হচ্ছে লিফট। তাহলে লিফটের মধ্যে পর্যবেক্ষক এঁকে ফেলি, তোমাকে এঁকে ফেলি, এই যেটা হচ্ছে তুমি। তাহলে এবার তোমার উপর বলটা আমি দেখতে চাই, তোমার উপর বলগুলোকে অ্যানালাইসিস করতে চাই। তাহলে বলো এটা কোন বল, কে দিছে, কাকে দিছে? বলো, তোমরা বলবা এবার, বলো কোন বল? এমজি। কে কার উপর? পৃথিবী তোমার উপর। তাহলে পৃথিবী তোমাকে টানতেছে, এমজি বলে। ওকে, তলে আসো কিনা? তুমি কি তলে আসো না শূন্যে আসো? বলো, তুমি কি একটা তলের উপর আসো না শূন্যে আসো? তলের উপর। ওকে, তাহলে তল তোমাকে ঠেলবে কোন দিকে? উপরের দিকে। তাহলে তল তোমাকে ঠেলতেছে কোন দিকে? উপরের দিকে ঠেলতেছে। উপরের দিকে এই যে ঠেলা বলটা, অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা, দ্যাট ইজ আর। তাহলে তুমিও তো তলকে ঠেলবা, তুমিও তো তলকে ঠেলবা, তাই না? কত বলে ঠেলবা? অবশ্যই আর বলেই ঠেলবা। কিন্তু আমি এই আরটা আঁকতে চাই না। কেন আঁকতে চাই না? কারণ আমি নিতে চাই তোমার উপর ক্রিয়ারত বল কত, তো তোমার উপর ক্রিয়ারত বলটা নিলাম। তলের উপর ক্রিয়ারত বল আমি চাই না, তলের আপাত ওজন আমি বের করতে চাই, আমি তোমার আপাত ওজন হিসাব করতেছি। তো এই কারণে তলের উপর তুমি কোন বলটা দিছো সেটা আমি কিন্তু আঁকি নাই, বুঝলাম? এইবার কিন্তু আর সমান সমান এমজি হবে না। এইবার তুমি কিন্তু স্থির না, তুমি গতিশীল। এবং তুমি কোন দিকে গতিশীল? তুমি উপরের দিকে গতিশীল, উপরের দিকে এ ত্বরণ নিয়ে গতিশীল, এ ত্বরণে ঊর্ধ্বগামী উপরের দিকে। তাহলে এবার তুমি যখন ঊর্ধ্বগামী, আমি যদি এখানে ফ্রি বডি ডায়াগ্রামে এখানে যে বলগুলাকে অ্যানালাইসিস করি, উপরের দিকে বল আছে আর, আর নিচের দিকে হচ্ছে এমজি। তাহলে উপরের দিকে, তুমি উপরের দিকে উঠতেছো ঊর্ধ্বগামী, তাহলে তোমার লব্ধি বলটা কোন দিকে? কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? বলো,
তুমি উপরের দিকে উঠতেছো, তাহলে লব্ধি বলটা কোন দিকে থাকবে? উপরের দিকে। তাহলে নিউটন সাহেব কি বলছেন, স্যার নিউটন কি বলছেন, যে তোমার উপর যতগুলো বল ক্রিয়া করবে সবগুলো বলের লব্ধি নিবা। লব্ধি নেওয়ার পরে এই লব্ধিটা সমান সমান হচ্ছে এম এ, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এই সামেশন কিন্তু ভেক্টর সাম, লব্ধি, বলের লব্ধি। তাহলে উপরের দিকে আর নিচের দিকে এম জি, যেহেতু উপরে উঠতেছে তার মানে উপরেরটা বড়, তাহলে আর মাইনাস এম জি ইকুয়াল টু এম এ, ওই যে এ ত্বরণে ঊর্ধ্বগামী। আমাদের লাগবে তলের প্রতিক্রিয়া বল, কারণ তলের প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আপত ওজন। আমি যেটা ফিল করব, অনুভব করব, সেটা এম জি না, সেটা আর। তাহলে আর ইকুয়াল টু কী হবে বলো? এই তো হিসাবটা হয়ে গেছে, বলো সহজ না? তাহলে আর ইকুয়াল টু এম জি ওই পাশে যাবে, তাহলে একবারে কমন নিয়ে আমরা তো বড় হয়ে গেছি এখন না, তাহলে এম কমন নিয়ে জি প্লাসে, তাহলে এইটা হচ্ছে আমাদের আপত ওজন। কে ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের আপত ওজন। তাহলে এবার তুমি বলো তো কি হলো? প্রকৃত ওজন ছিল এম জি, তার সাথে এম এ আবার যোগ হচ্ছে। তাহলে আমি যদি স্থির দাঁড়ানো থাকতাম, আমি আমার যে ওজনটা টের পাইতাম, কেউ যদি আমাকে ঠেলে নিয়ে উপরে ওঠে, তাহলে মনে হবে যেন আমি আরও বেশি ভারী হয়ে যাচ্ছে, আরও বেশি ওজন হয়ে গেছে আমার। কি কথা বুঝছো? তাহলে তল যদি উপরের দিকে উঠতে থাকে, লিফট যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে মনে হবে ভারী হয়ে গেছে। এই কারণে লিফটে, আমরা ধরো লিফটে উঠলাম, লিফটের দরজাটা বন্ধ হলো, লিফট এবার উপরে ওঠা শুরু করছে, যখনই উপরে ওঠা শুরু করে তখন মনে হয় যেন কি ব্যাপার, একটু ভারী হয়ে গেছি। তাহলে কেন এটা মনে হয় জানো? কারণ লিফট প্রথমে স্থির ছিল, তাহলে লিফট উপরে ওঠা শুরু করছে, তাহলে স্থির থেকে উপরে ওঠা শুরু করছে, তার মানে কি ঊর্ধ্বগামী ত্বরণ হয়েছে, তাহলে ত্বরণ নিয়ে উপরে ওঠা শুরু করছে, তাহলে ওই মুহূর্তে আমাদের মনে হয় যেন ওজন একটু বেড়ে গেছে। কি ক্লিয়ার? ওই মুহূর্তে মনে হয় যেন আমাদের ওজন একটু বেড়ে গেছে। তাহলে আপাত ওজন বেড়ে গেছে, আপাত ওজন বৃদ্ধি, আপাত ওজন বৃদ্ধি। তাহলে লিফট এবার নিম্নগামী হলে কি হবে সেটা তুমি পারবা। তাহলে এবার আসো 3 নম্বর, লিফট এ ত্বরণে নিম্নগামী, লিফট এ ত্বরণে নিম্নগামী। ওকে, তাহলে তোমরা উইদাউট হিসাব বলো তো সূত্রটা কি হবে? আগে দেখি তোমাদের কমন সেন্স কত প্রখর। উইদাউট হিসাবে, হ্যাঁ, এই যে এমডি শাহরিয়ার বলে দিছে অলরেডি। ওকে, এম জি মাইনাস এ, গুড, ভেরি গুড, দেখছো তোমরা কত ভালো পারো। তাহলে এ ত্বরণে নিম্নগামী। এবার আসো তাহলে চিত্র এঁকে ফেলি, আমি একটু অ্যানালাইসিস করি, যদি আমরা বুঝে গেছি ঘটনা কি হবে। তাহলে এইটা হচ্ছে লিফট, লিফটের মধ্যে পর্যবেক্ষক আছে, পৃথিবী এই পর্যবেক্ষককে এমজি বলে নিচের দিকে টানতেছে, পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে। ওকে, আর তলের উপর আসো, তাহলে তল তোমাকে উপরের দিকে ঠেলতেছে, তলের প্রতিক্রিয়া বল। তাহলে এই দুইটা বলই তোমার উপর, একটা হচ্ছে তলের উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া আর আরেকটা হচ্ছে পৃথিবীর টান বল, দ্যাট ইজ এমজি। দুটো বলই কিন্তু ক্রিয়া করছে তোমার উপর। এইবার নিম্নগামী, ত্বরণ নিয়ে নিম্নগামী। তাহলে এবার নিচের দিকে, তাহলে এবার নিচের দিকের বলটা বড়, লব্ধি এবার নিচের দিকে থাকবে, লব্ধি বলটা নিচের দিকে থাকবে, তাহলে নিচের দিকে এমজি, উপরের দিকে আর। তাহলে স্যার নিউটন আমাদের কি বলে গেছে? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ বলে গেছে। তাহলে নিচের দিকে যেহেতু নামতেছে নিম্নগামী, নিচেরটা বড়, এম জি মাইনাস উপরের দিকে আর ইকুয়াল টু এম এ। দেখো কত সহজ। তাহলে অতএব আর ইকুয়াল টু এম জি মাইনাস এ, আর কে ওই পাশে নিয়ে যাও, এম এ কে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আপাত ওজন। দেখো আপাত ওজন, প্রকৃত ওজন তো এমজি, কিন্তু যখন লিফট নিচের দিকে টান দিছে, নিচের দিকে নামা শুরু করছে, ধরো তুমি লিফটে উঠছো, লিফট এবার নিচে নামবে, যখনই নিচে নামবে তোমার মনে হবে কি ব্যাপার, হালকা হয়ে গেলাম, পায়ের তল থেকে মাটি সরে গেল, এরকম মনে হবে। তাহলে তখন কি হচ্ছে? প্রকৃত ওজন এমজি থেকে কিছুটা বাদ চলে যাচ্ছে, তাহলে আপাত ওজন তখন হ্রাস পাচ্ছে। আপাত ওজন হ্রাস। দেখো প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসগুলা দৈনন্দিন জীবনে ফিল করি, অনুভব করি, সেগুলার কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে। দৈনন্দিন জীবনে সব কিছু আসলে ফিজিক্স, বুঝতে পারছো? দৈনন্দিন জীবনে সব কিছু ফিজিক্স। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করো সব কিছুর মধ্যেই বলতে গেলে ফিজিক্স আছে, বুঝছো? ওকে, ক্লিয়ার? বলো কোনো প্রশ্ন থাকলে এবার করো। ওকে, ডান। তাহলে এবার যদি তোমাকে মনে করো তোমার কোনো তথ্য দিয়ে ম্যাথ দেয়, তাহলে আমরা জাস্ট সূত্র ব্যবহার করে ম্যাথ করে ফেলতে পারবো। কি ক্লিয়ার? বোঝা গেছে? তো এই ব্যাপারটাকে আসো তো আমরা একটু ফিল করি, অন্য একটা ভাবে ফিল করব। দেখো আমার হাতের দিকে দেখো, যা বোর্ডের পিছনে আছে তা আমি তোমাকে এখানে ফিল করে দেখাচ্ছি। জাস্ট কনসেপ্ট মনে করো যে কমন সেন্স থেকে আসবে, পিছনের ম্যাথমেটিক্যাল হিসাব তোমার দেখতে হবে না, জাস্ট আমরা মিলাবো মিলতেছে কিনা। বোর্ডে দেখো, দেখো
এটা হচ্ছে তল, লিফটের মেঝে। এই তলের উপর এটা তুমি আসো। তাহলে দেখো তল স্থির দাঁড়ানো, তুমি তলের উপর আছো। তাহলে স্বাভাবিকভাবে মনে করো তল নেই, ধরো তলটা সরে গেছে, তল নেই, তাহলে তুমি কত কত ত্বরণে পড়তা বলো তো? কত ত্বরণে নিচে পড়ে যাইতা? ধরো লিফট নেই, লিফটের জায়গাটা ফাঁকা, তোমার নিয়ে টুপ করে ফেলে দিছি, তাহলে তুমি কত ত্বরণে পড়তা? জি ত্বরণে পড়তা না? তাহলে এই যে মেঝে আছে, স্থির মেঝে, তাহলে মেঝের উপর যদি তোমাকে এভাবে রেখে দেওয়া হয়, তাহলে পৃথিবী তোমাকে জি বলে, জিতে টানতেছে, তাহলে তুমি কিন্তু মেঝেতে এমজি চাপ দিবা, এমজি চাপ দিবা, এমজি সমান সমান প্রতিক্রিয়া পাবা। এই যে এমজি বলে চাপ দিয়ে ধরতে গেছো, সমান সমান প্রতিক্রিয়া বল পাবা। তাহলে তুমি যে প্রতিক্রিয়াটা পাবা সেটা ওজন এমজি এর সমান হবে, কি তাই না? ফিল করা গেছে? এইবার আসো, মনে করো লিফট উপরের দিকে উঠতেছে, তার মানে লিফটের মেঝে উপরের দিকে উঠতেছে, কিন্তু তোমাকে ফেলে দিলে, ধরো লিফট লাগানো হয়নি, তোমাকে ফেলে দিলে তুমি তো এমজিতে পড়ে যাইতা, নিচের দিকে এমজিতে পড়ে যাইতা, পৃথিবীর টানে, পৃথিবীর মহব্বতে পড়ে যাইতা। তাহলে এই যে তলটা আছে, এই তলটা এবার উপরে উঠে আসতেছে, উপরে উঠে আসতেছে, তাহলে তুমি নিচে যাচ্ছ এমজিতে, তল উপরে উঠে আসতেছে, তাহলে এবার তুমি আমাকে জাস্ট খালি বেশি বা কমটা বলবা। দেখো তো এই ঘটনা ঘটলে যে তল উপরে উঠে আসতেছে, তুমি নিচের দিকে যাচ্ছ, তাহলে প্রতিক্রিয়াটা কেমন হবে? প্রতিক্রিয়াটা কেমন হবে? তলে চাপটা কেমন হবে? বেশি, কি তাই না? ওকে, তাহলে এম জি প্লাস এ। ওকে, এইবার চিন্তা করো তো, তুমি তো নিচের দিকে এমজি বলে চাপ দিতে যাও, কিন্তু এই তলটা, সেই তলটা নিচের দিকে গতিশীল হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে ত্বরণ নিয়ে। তাহলে তুমি যখন এভাবে চাপ দিয়ে ধরতে যাচ্ছ, তখন মেঝে সরে যাচ্ছে, এভাবে মেঝেটা সরে যাচ্ছে, তুমি এভাবে চাপ দিয়ে ধরতে যাচ্ছ, মেঝে সরে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু আশানুরূপ চাপ তলের উপর দিতে পারবে না। এবার তলের প্রতিক্রিয়া বল কিন্তু তুলনামূলক কি হবে? কম হবে। তাহলে তুমি এই যে চাপ দিয়ে ধরতে যাচ্ছ, সরে যাচ্ছে, তাহলে দেখো এবার প্রতিক্রিয়াটা কিন্তু বেশি হলো না, কম হলো। যদি এরকম হয় প্রতিক্রিয়া বেশি, আর যদি এরকম হয় প্রতিক্রিয়া দেখো কম। ঠিক আছে? মনে করো আরও সহজভাবে যদি বুঝতে চাও, ধরো এটা করিও না, জাস্ট আমি কথার জন্য বলতেছি। তুমি মনে করো কাউকে একটা চটকনা দিবা, আর কি একটা থাপ্পড় দিবা ধরো। তো এরকম ধরো যে আমরা অনেক সময় মানে ফ্রেন্ড সার্কেলে অনেক সময় ফাজলামি করি না, তো ফাজলামি করে ধরো তুমি একটা থাপ্পড় দিতে গেছো, ও কি করলো? আরো আগায় আসলো। ঠিক আছে, তুমি ধরো একটা চট দিতে গেছো, ও আরো আগায় আসলো। দেখবা তুমি যে যে থাপ্পড়টা দিতে গেছিলা তার চেয়ে কয়েক গুণ বেশি থাপ্পড় সে খেয়ে নিছে। কেন? ঠাস করে শব্দ হয়েছে, কারণ ও আগায় আসছে, তুমি দিতে গেছো, ও আগায় আসছে, মানে বেশ ভালো প্রতিক্রিয়া লাগছে। কি ক্লিয়ার? এবার মনে করো তুমি দিতে গেলা থাপ্পড়, ও সরে গেল, তাহলে সরে গেল, তুমি বলো হাতের সুখ পাবা? এবার না, তোমার মনে হবে যে আমি যে যে থাপ্পড়টা দিতে গেলাম, যে বলে দিতে গেলাম, সেরকম পাইলাম না, সেরকম প্রতিক্রিয়া পাইলাম না। তাহলে তখন কি হবে? কম হবে। তো এই ঘটনাটা সেটাই ঘটে। দেখো লিফট উপরে উঠতে আসছে, তুমি নিচে যাচ্ছ, এই যে এম জি প্লাস এ, আর নিচের দিকে যাচ্ছে, তলও নিচের দিকে যাচ্ছে, এম জি মাইনাস এ। এই হচ্ছে ঘটনা। কি ক্লিয়ার? আমি এইটা প্র্যাকটিক্যালি করবো, হ্যাঁ প্র্যাকটিক্যালি করিও, কিন্তু মনে করো যে ও কিন্তু ধরে তোমাকে দিবে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত কিন্তু প্রতিক্রিয়া আছে, বুঝলা? তুমি যাকে দিবা সেও কিন্তু তোমাকে ছেড়ে দিবে না, তাহলে সেইটা ভাইবে দিও। ওকে ডান? তাহলে এইবার তুমি আমাকে বলো তো, এবার আরেকটা ক্ষেত্র, যে লিফট লিফট জি ত্বরণে নিচের দিকে নামলে, জি ত্বরণে নিচে নামলে, এটা কখন হয় জানো? লিফটের দড়ি ছিঁড়ে গেলে। লিফটের দড়ি ছিঁড়ে গেলে, তাহলে তখন লিফট জি ত্বরণে নিচের দিকে নামে। তখন তুমি লিফটের মধ্যে, তুমি পর্যবেক্ষক কি অনুভব করবা? তখন কি ঘটনা মনে হবে তোমার কাছে বলো? তখন তোমার ওজন আর থাকবে না, তোমার মনে হবে আমি ওজনহীন, এরকম মনে হবে। আসো আমরা যদি ম্যাথমেটিক্যালি বুঝাইতে চাই, তাহলে এইটা হচ্ছে লিফট, লিফটের মধ্যে এই হচ্ছে পর্যবেক্ষক। একটু আগে আমরা হিসাব করছি, পৃথিবী টানতেছে এমজিতে, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, আর নিচের দিকে নামতেছে, নিচের দিকে এ ত্বরণে যদি নামে, নিচের দিকে এ ত্বরণে যদি নামে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র দেখলাম একটু আগে, যে আর সমান সমান এম জি মাইনাস এ। এবার বলা হচ্ছে এ এর মান জি এর সমান, জি ত্বরণে লিফটের দড়িটা ছিঁড়ে গেছে, তাহলে লিফটও জি ত্বরণে নামবে, লিফটের দড়ি ছিঁড়ে গেছে, তাহলে লিফট কত ত্বরণে? পৃথিবী তাকে যে বলে টানতেছে জি ত্বরণে নামবে, তাহলে এর জায়গায় জি হবে। ম্যাথমেটিক্যালি হিসাব করে আমরা বের করলাম জি মাইনাস জি, দেখো জিরো। তাহলে তখন প্রতিক্রিয়া আর থাকবে না, তাহলে প্রতিক্রিয়া না পাইলে তুমি নিজেকে ওজনহীন অনুভব করবা। এবার একটু ফিল করো তো, আসলে কি সত্যি তাই? হ্যাঁ, ওজনহীন মনে হবে। এবার একটু ফিল করে দেখো আসলেই তাই। কেন? কারণ তুমি যে তলে দাঁড়ানো আছো, লিফটের তল,
লিফটের তল ভালো করে দেখো, লিফটের তল জি ত্বরণের নিচে যাচ্ছে। আচ্ছা লিফট নেই, চিন্তা করো, লিফট নেই, লিফট লাগানো হয়নি, তোমাকে আমি টুপ করে ফেলে দিলাম, তাহলে ওই জায়গায় তুমি কত ত্বরণের নিচে যাইতা? জি ত্বরণে। তুমিও জি ত্বরণের নিচে যাইতা, লিফটের মেঝেও এবার জি ত্বরণের নিচে যাচ্ছে, তাহলে তুমি লিফটের উপর দাঁড়ানো আছো। এবার চিন্তা করো, দুটোই জি ত্বরণের নিচে যাচ্ছে, লিফটও জি ত্বরণের নিচে, তুমিও জি ত্বরণের নিচে, তাহলে তোমার পায়ের তলায় মাটি আছে বলে আর মনে হবে না, তল আছে বলে আর মনেই হবে না, কারণ তুমি চাপ দিয়ে ধরতে যাচ্ছ, তলের উপর পা রাখতে যাচ্ছ, সাথে সাথে লিফট দৌড় দিচ্ছে জি ত্বরণে। তোমার ত্বরণ জি ত্বরণ আর লিফটের তলের ত্বরণ বা মেঝের ত্বরণ সেম, তাহলে মেঝের ত্বরণ যদি সেম হয়, তোমার ত্বরণ জি হয়, মেঝের ত্বরণও যদি জি হয়, তাহলে এটা যে ত্বরণে এটাও সেই ত্বরণে, আপেক্ষিক ত্বরণ কত? শূন্য। তাহলে তুমি কিন্তু এই তলের উপর বল প্রয়োগ করতে পারতেছো না, অর্থাৎ প্রতিক্রিয়াই আর তুমি পাচ্ছ না, তাহলে তোমার তখন নিজেকে ওজনহীন অনুভব হবে, মানে পাটা লিফটের মেঝের সাথে ছুঁই ছুঁই ভাবে লেগে থাকবে, জাস্ট কোনো মতে লেগে থাকবে, কোনো প্রতিক্রিয়া তুমি পাবা না। কি ক্লিয়ার? তাহলে এই কারণে দেখো ওজনহীন অনুভব হবে, ম্যাথমেটিক্যাল হিসাব করে বের করলাম। তাহলে তুমি এবার আমার বলো তো, বলো, যদি লিফট জি এর চেয়ে বেশি ত্বরণে চলে, লিফটের গতি নিম্নমুখী, গতি নিম্নমুখী এবং ত্বরণ এ ইজ গ্রেটার দেন জি হয়, তাহলে কি হবে? লিফট নিচের দিকে নামতেছে, লিফট নিচের দিকে নামতেছে এবং লিফটের ত্বরণ জি এর চেয়ে বেশি, তখন কি ঘটনা ঘটবে? তখন তখন মাথা ফেটে যাবে, হ্যাঁ মাথা গিয়ে লিফটের মেঝেতে লাগবে। তাহলে তখন কি ঘটনা ঘটবে দেখো, তখন এটা হচ্ছে লিফট, ওকে, এই যে লিফটের মধ্যে তুমি আছো পর্যবেক্ষক, পর্যবেক্ষক তুমি আছো, তো স্বাভাবিকভাবে দেখো তোমার উপর ক্রিয়ারত ত্বরণ তো জি, এবার লিফট জি এর চেয়েও বেশি ত্বরণে নিচে নামতেছে। তাহলে একটা কাজ করি, ধরো আমি লিফটের জায়গাটায়, লিফট লাগানো হয়নি, লিফটের জায়গাটা ফাঁকা আছে, ওইখানে লিফট বক্সটা, ধরো দুইটা লিফট পাশাপাশি লাগানো যায়, তো একটা লিফট, একটা জায়গায় লিফট বক্স, আর একটা জায়গায় তোমার একসাথে ধরে ফেলে দিব। তাহলে একসাথে ধরে ফেলে দিলে, একসাথে ধরে ফেলে দিলে বোর্ডে দেখো, দেখো একসাথে যদি ধরে ফেলে দেওয়া হইতো, দেখো ওই যে আগেরটা, যে তুমিও জি ত্বরণে যাচ্ছ, লিফট বক্সও জি ত্বরণে যাচ্ছে, এই যে লিফট বক্স এটাও জি ত্বরণে, এটাও জি ত্বরণে যাচ্ছে, এটাও জি ত্বরণে যাচ্ছে, দেখো সব সময় একইভাবে তারা নিচের দিকে যাবে, সব সময় তাদের গতিটা এরকম হবে, একটু পরে লিফট বক্সটা এখানে, একটু পরে তুমিও এখানে, তুমিও সাথে সাথে যাবা, সাথে সাথে যাবা, বাট এইবার লিফট বক্সের ত্বরণ জি এর চেয়ে বেশি। মনে করো একটা মোটর দিয়ে, একটা মোটর দিয়ে এই লিফটটাকে জি এর চেয়েও বেশি ত্বরণে নিচের দিকে নামানো হচ্ছে, নিচের দিকে টেনে নেওয়া হচ্ছে, তাহলে তখন ঘটনাটা কি ঘটবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক পাশে কি করব, এক পাশে লিফটকে জি এর চেয়ে বেশি ত্বরণে টেনে নিব, আর এক পাশে, আর একটা পাশে ধরো দুইটা লিফট পাশাপাশি লাগানো যায়, একটা লিফটের জায়গা ফাঁকা আছে, আর একটা লিফটের জায়গায় লিফটটাকে লাগানো হয়েছে, তাহলে এই হচ্ছে লিফটটা, লিফটটাকে লাগানো হয়েছে, ওকে, এটা হচ্ছে লিফট, লিফটটাকে লাগানো হয়েছে, আর এইখানে তোমাকে, এইটা ধরো তুমি, তোমাকে আর একটা জায়গায়, এই জায়গায় এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এই যে এখানে ফেলে দেওয়া হয়েছে, তাহলে এইবার তুমি যাবা কত ত্বরণে? জি ত্বরণে, কিন্তু লিফট যাবে, এবার লিফটকে মোটর দিয়ে টেনে নেওয়া হচ্ছে, স্বাধীনভাবে পড়ে নাই, মুক্তভাবে পড়ে নাই, লিফটটাকে এবার টেনে নেওয়া হচ্ছে জি এর চেয়েও বেশি ত্বরণে, তাহলে লিফটের ত্বরণ এ ইজ গ্রেটার দেন জি। তাহলে এবার কি হবে? কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে কি দেখতে পাবো বলো তো, কোনটা বেশি দ্রুত নিচে নামবে? স্বাভাবিক, কমন সেন্স খাটাও, কোনটা বেশি দ্রুত নিচে নামবে? লিফট বক্স, আর তুমি জি ত্বরণে নিচে নামবা, ওটা জি এর চেয়ে বেশি ত্বরণে নিচে নামবে, তাহলে কিছুক্ষণ পর লিফট হচ্ছে এখানে, কিছুক্ষণ পর লিফট হচ্ছে এখানে, লিফট তাড়াতাড়ি নিচে নেমে গেছে, তাহলে সেই সময়ে তুমি কোথায়? সেই সময় তুমি কোথায়? সেই সময় তুমি হচ্ছে এখানে, কারণ তুমি তো একটু দেরি দেরি করে যাবা, কারণ তুমি তো জি ত্বরণে যাচ্ছ, তাহলে লিফট হচ্ছে এ ত্বরণে যাবে, তুমি এ হচ্ছে জি এর চেয়ে বেশি, আর তুমি জি ত্বরণে, তাহলে লিফট একসময় দেখা যাবে কি লিফট অনেক নিচে চলে গেছে, কিন্তু তারপর তুমি অনেক উপরে আসো, কি তাই না? স্বাভাবিক। তাহলে এবার দেখো, এবার চিন্তা করো তো, তোমাকে লিফটের মধ্যে দিয়ে, লিফটের মধ্যে তোমাকে রেখে, তারপরে আমি লিফটকে জি এর চেয়ে বেশি ত্বরণে টেনে নিচ্ছি, তারপরে আমি জি এর চেয়ে বেশি ত্বরণে লিফটকে টেনে নিচ্ছি, তাহলে ঘটনাটা কি ঘটবে? চিন্তা করে দেখো, একটু কমন সেন্স খাটাও, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে দেখো এইখানে তাকাও, আমি তোমাকে এবার একটা কাজ করি, তোমাকে লিফটের মধ্যে পাঠিয়ে দিই, এই যে তোমাকে ধরে লিফটের মধ্যে ঢুকাই দিলাম, এই যে, তাহলে তাহলে তোমাকে লিফটের মধ্যে ঢুকাই দিই, এই দেখো তোমাকে লিফটের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে এবার দেখো তো, তুমি লিফট ফুঁড়ে বের হয়ে আসছো না, তাই না? লিফট ফুঁড়ে বের হয়ে আসছো, তাহলে যদি এমন হয়তো লিফটের উপরে ছাদটা ধরো একটা কাগজ দিয়ে তৈরি, ধরো একটা কাগজ দিয়ে তৈরি, হ্যাঁ,
তাহলে কি হইতো, তুমি লিফট ফুড়ে বের হয়ে আসতো, তোমার মাথা বের হয়ে আসতো, কিন্তু লিফটের ছাদটা তো স্টিল দিয়ে তৈরি, তাই না? তাহলে কি হইতো, তাহলে কি হবে, তাহলে তুমি দেখো, তাহলে তুমি লিফটের মধ্যে থাকবা, তোমার মাথাটা গিয়ে লিফটের এই যে, কারণ তুমি তো লিফট ফুড়ে বের হয়ে আসতে পারবে না, যদি এমন হইতো ফুড়ে বের হয়ে আসতে পারতা তাহলে তাই করতা, কিন্তু সেটা তো সম্ভব না। তাহলে তুমি কি করবা, এই যে উড়ে গিয়ে লিফটের একেবারে ছাদে, তোমার মাথাটা ছাদে গিয়ে ঠেকবে, এই ছাদে গিয়ে ঠেকার পরে তারপরে তুমি সহ লিফট, কারণ তখন তো তুমি লিফটের সাথে আটকে গেছো, তখন তুমি সহ লিফট পুরো সিস্টেমটাই জি এর চেয়ে বেশি ত্বরণ অর্থাৎ এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে তোমার মাথাটা গিয়ে ঠেকবে কোথায়, কোথায় ঠেকবে বলো, ছাদে গিয়ে ঠেকবে, লিফটের ছাদে। তাহলে যদি এরকম ঘটনা ঘটে এ ইজ গ্রেটার দেন জি হয়, তাহলে লিফটের মধ্যে পর্যবেক্ষকের মাথা লিফটের ছাদে ঠেকে থাকবে, ঠিক আছে? তাহলে পর্যবেক্ষকের মাথা লিফটের ছাদে আটকে যাবে, লিফটের ছাদে আটকে এ ত্বরণে নিচের দিকে নামবে, এ ত্বরণে নামবে। কারণ তখন তো লিফট আর তুমি মিলে একসাথে একটা বস্তু হয়ে গেছো, তখন তো আর তুমি আর আলাদা নাই, তুমি লিফটের সাথে লেগে গেছো। এমন যদি হতো লিফটের ছাদটা ফাঁকা, তাহলে বের হয়ে চলে যাইতা, উড়ে চলে যাইতা, কিন্তু সেটা তো আর ঘটবে না। তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছি কি পারি নাই বলো? ওকে, গুড, ভেরি গুড। তাহলে চলো দেখি, আমার মনিটরটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওকে, ক্লিয়ার? এবার আসো লিফট সমবেগে চললে কি হবে। অলরেডি না এটা আমরা পড়ে ফেলছি। লিফট সমবেগে চললে কি হবে, লিফট সমবেগে চললে এই ঘটনাটা ঘটবে। এই যে লিফট স্থির লিখছি না, এইখানে আমরা লিখবো লিফট সমবেগে, এই একই জিনিস, লিফট সমবেগে চললে, ঠিক আছে? লিফট যদি সমবেগে চলে তাও একই ঘটনা ঘটবে। আসো আমি তোমাকে বুঝাই দিচ্ছি কেমনে, একই সূত্র আসবে। লিফট যদি সমবেগে চলে, ধরো লিফট সমবেগে চলছে, তো সমবেগে কোন দিকে চলবে, হয় উপরের দিকে নয়তো নিচের দিকে, যে কোনো একদিকে তো চলবে। তাহলে এর উপর ক্রিয়ারত বল আর আর এমজি, দুটো আর এবং এমজি, তাহলে ধরো উপরে যাচ্ছে, তাহলে আর বড়, ঠিক আছে? তাহলে আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, ধরো নিলাম উপরে যাচ্ছে, তাহলে আর বড়, তাহলে আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। এবার সমবেগে ত্বরণ হচ্ছে 0, তাহলে অতএব আর সমান সমান কি, এমজি। দেখো একই সূত্র চলে আসছে, ঠিক আছে? আর সমান সমান এমজি, দেখো সমবেগে চললে এই যে সূত্র এটা চলে আসছে। তুমি যদি বলো না ভাই ধরেন নিচে নামতেছে, ওকে ঠিক আছে, তাহলে এমজি মাইনাস আর ইকুয়াল টু হবে এম এ, তাহলে তখন আবার সমবেগে এ জিরো, তাহলে আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু হবে এমজি, ঠিক আছে? এইভাবে এটা বুঝছো। এখন কথা হচ্ছে এই জিনিসটা অনেকে রিলেট করতে পারে না, যে ভাই এটা কেমন কথা বললেন, আর আর এমজি পরস্পর সমান হলে সেটা চলবে কেমনে, আর আর এমজি পরস্পর সমান হলে তো স্থির থাকার কথা। অনেকের কাছে এই জিনিসটা মনে হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা মনে হইতে পারে, তাহলে তুমি নিউটনের যে প্রথম সূত্রটা, সেই সূত্রটা তুমি ভালো বুঝো নাই। আমি নিউটনের যে প্রথম সূত্রটা বুঝাইছিলাম তখন কিন্তু খুব সুন্দর করে কথাগুলো বলছিলাম, যে তুমি কেন কেন বলতেছো, যে তুমি কেন বলতেছো এই ক্ষেত্রে স্থির থাকবে, কারণ তুমি দেখতেছো আর আর এমজি পরস্পর সমান। তাহলে আর এবং এমজি পরস্পর যদি সমান হয়, আর এবং এমজি পরস্পর সমান হলে লব্ধি বল এফ হচ্ছে 0, কারণ দুটো বলই পরস্পর সমান, উপরের দিকে যা বল নিচের দিকেও তাই বল, লব্ধি বল 0। তো লব্ধি বল 0 হলে তুমি ভাবতেছো স্থির থাকবে, কেন? লব্ধি বল 0 হলে শুধু স্থিরই থাকবে, আর কি কিছু হইতে পারে না? লব্ধি বল 0 হলে আর কি কিছু হইতে পারে না, বলো কি হইতে পারে আর? লব্ধি বল 0 হইলে আর কি হইতে পারে? বস্তু সমবেগে চলতে পারে, তাই না? আমরা নিউটনের প্রথম সূত্রটা কি পড়ছি, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, অর্থাৎ লব্ধি বল না থাকলে, লব্ধি বল 0 হলে, লব্ধি বল 0 হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল হতে পারবে। তার মানে কিভাবে চলতে পারবে, সমবেগে। তাহলে হয় স্থির থাকবে, তাহলে স্থির থাকার জন্য ঠিক আছে আর সমান সমান এমজি, সমবেগে চললো আর সমান সমান এমজি। ওকে, তাহলে সমবেগে চললো আর সমান সমান এমজি হবে। তাহলে এই হচ্ছে ঘটনা, কি ক্লিয়ার? তাহলে সমবেগে চললে আর সমান সমান এমজি, স্থির থাকলে আর সমান সমান এমজি, ঊর্ধ্বগামী হলে আর সমান সমান এমজি প্লাস এ, নিম্নগামী হলে আর সমান সমান এমজি মাইনাস এ। কথা কি বুঝছো? ক্লিয়ার? এইবার শোনো, আমরা কিন্তু ত্বরণের ব্যাপারটা পড়ছি, আমরা কিন্তু মন্দন পড়ি নাই। এবার লিফট যদি মন্দনে চলে, লিফট মন্দনে চলে, তাহলে কি হবে? তাহলে উল্টা হবে, ঊর্ধ্বগামীর জায়গায় হবে জি মাইনাস এ, নিম্নগামীর জায়গায় হবে জি প্লাস এ, যদি মন্দনে চলে। তো আমাদের আর সূত্র ডেরিভেশন করার দরকার নেই, আমরা এখান থেকে উত্তর বলে দিতে পারবো। কেমনে? আমরা আগের সূত্রই মাথায় রাখবো। শোনো,
তুমি আগের সূত্রে মাথায় রাখবা। তাহলে আমরা ঊর্ধ্বগামীর জন্য লিফট ঊর্ধ্বগামী, তাহলে ঊর্ধ্বগামী সূত্রটা তুমি লিখে ফেলবা, ঊর্ধ্বগামী লিফটের সূত্রটা তুমি লিখে ফেলবা। তাহলে লিফট যদি ঊর্ধ্বগামী হয় তাহলে সূত্রটা কি? লিফট ঊর্ধ্বগামী হলে সূত্রটা হচ্ছে R = mg+a, এটাই তুমি লিখবা। এইবার যদি ত্বরণ বলে, দেখো খুব ভালো করে খেয়াল করো, যদি আমাদের ম্যাথে বলে ত্বরণ, তাহলে এ পজিটিভ বসাবা। আর যদি ম্যাথে বলে মন্দন, তাহলে এর মানটা মাইনাস বসাবা। কিন্তু সূত্রে কি থাকবে? সূত্রে এখানে প্লাস থাকবে। কি ক্লিয়ার? ঊর্ধ্বগামী লিফট বলো বুঝছে কিনা? আর যদি নিম্নগামী লিফট হয়, নিম্নগামী লিফট, যদি নিম্নগামী লিফট হয় তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? নিম্নগামী লিফটে আর সমান সমান নিম্নগামী, তাহলে মাইনাস বসাবা আগে, mg-a, এটা আগে তুমি বসাবা, এটা আগে লিখবা। ওকে, এইবার যদি বলে ত্বরণ তাহলে এর মানটা বসবে প্লাস। যদি বলে ত্বরণ তখন এর মানটা বসবে প্লাস। আর যদি বলে মন্দন তখন এর মানটা বসবে মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে দেখো, যদি মন্দন বলে এর মানটা মাইনাস বসালে মাইনাসে মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে যদি মন্দন বলা হয় তাহলে এর মানটা মাইনাস বসালে g-a হয়ে যাবে তখন। তা আমরা মাথায় রাখবো, যদি উপরে ওঠে প্লাস, নিচে নামলে মাইনাস। এই যে নিম্নগামী মাইনাস, ঊর্ধ্বগামী প্লাস, আর ত্বরণ বা মন্দন সেই হিসাবে এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা বসাবো। তাহলে এইটুকু জানা থাকলে তুমি লিফটের যে কোনো ম্যাথ পারবা। কনসেপ্ট একেবারে ক্লিয়ার। ওকে, এ গ্রেটার দেন জি কি পসিবল? হ্যাঁ পসিবল। তুমি একটা শক্তিশালী মোটর দিয়ে লিফটকে টেনে নিয়ে যাচ্ছ নিচের দিকে, জি এর চেয়ে বেশি ত্বরণে, কেন পসিবল না? হইতেই পারে। লিফট ফ্লোরের সাথে সংঘর্ষ করলে কি হবে? কোন ফ্লোরের সাথে লিফটের সংঘর্ষ হবে? কোন ফ্লোরের সাথে লিফটের সংঘর্ষ হবে? এম কি লিফট প্লাস মানুষের ভর? না না না, এখানে এম হচ্ছে পর্যবেক্ষকের ভর, এম হচ্ছে এখানে পর্যবেক্ষকের ভর, পর্যবেক্ষকের ভর। এটা তোমার আপাত ওজন, লিফটের আপাত ওজন কে হিসাব করতেছে? পর্যবেক্ষকের ভর। ঠিক আছে, এটা তো তুমি তোমার আপাত ওজন হিসাব করতেছো, লিফটের তো না। তাহলে এখানে শুধু লোকটার ভর, লিফটের না। লিফটের কখন নিব জানো? যখন লিফটের দড়ির টান হিসাব করবো তখন আমি লিফটের টোটাল ভর নিব। দড়ির টান হিসাব করলে, লিফটে একটা দড়ি থাকে না, দড়ি, দড়ি দিয়ে টেনে উঠানো হয় না লিফটের যে দড়ি, সেই দড়িতে টান কখন, সেই দড়ির টান হিসাব করতে গেলে তখন আমরা এটাও নিব। ঠিক ক্লিয়ার? দড়ির টান হিসাব করতে গেলে আসবো আমরা, ওটাতে আসবো আজকে। ঠিক আছে, আজকে মনে হয় পুলি পড়া হবে না, দড়ির টানটা পড়বো। এটুকু কমপ্লিট। তাহলে আসো আগে এইটুকুর ম্যাথ করি, দেন তারপরে আমরা দড়ির টানটা পড়বো। তাহলে বলা হচ্ছে 1 নম্বর, বলা হচ্ছে 60 কেজি ভরের একজন লোক, 60 কেজি ভরের একজন লোক লিফটের মধ্যে, লিফটের মধ্যে ধরো একটা ওজন মাপা মেশিনে দাঁড়ানো আছে, লিফটের মধ্যে নিজের কত ওজন অনুভব করবে? নিজের কতটুকু ওজন অনুভব করবে, অনুভব করবে যখন, যখন 1 লিফট স্থির, 2 লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল, ত্বরণে ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী। 3 লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিম্নগামী। 4 লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ঊর্ধ্বগামী। ওকে,
এবার 5 লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নিম্নগামী। আর 6 লিফট 2 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী। ওকে, তাহলে চলো উত্তর বের করে ফেলি। তাহলে ডাইরেক্ট সূত্র খাটাবো, ডাইরেক্ট সূত্র খাটাইতে হবে এখন। 1 নম্বর, লিফট স্থির, স্থির হলে সে কতটুকু ওজন অনুভব করবে? প্রতিক্রিয়া আপাত ওজন আর দ্যাট ইজ এমজি। এমজি এম এর মান 60 ইন্টু 9.8, তাহলে 60 ইন্টু 9.8, 60 ইন্টু 9.8, তাহলে 588 নিউটন। ওকে, 2 নম্বর কি বলছে? লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, ত্বরণে ঊর্ধ্বগামী। আগে দেখবো ঊর্ধ্বগামী কিনা, যদি ঊর্ধ্বগামী হয় তাহলে প্লাস এম, আগে জি প্লাস এ লিখবো ঊর্ধ্বগামী হলে। এবার এম এর মান 60, জি এর মান 9.8 প্লাস লিখলাম এ ত্বরণে, ত্বরণে তাহলে ত্বরণ মানে +2, ত্বরণ মানে এই যে +2, তাহলে 60 9.8 +2, তাহলে 708 নিউটন। দেখো প্রকৃত তার ওজন ছিল, প্রকৃত তার ওজন ছিল 588, সে কতটুকু বেশি ওজন অনুভব করতেছে? 708, তাহলে 708 থেকে 588 বিয়োগ দিবা, সে এতটুকু ওজন বেশি অনুভব করতেছে লিফট যখন ত্বরণ নিয়ে ঊর্ধ্বগামী। এবার কি বলছে? ত্বরণ নিয়ে, এত ত্বরণে নিম্নগামী। আগে দেখো নিম্নগামী কিনা। ওকে, তাহলে নিম্নগামীর জন্য আগে তুমি বসাবা মাইনাস, জি মাইনাসে নিম্নগামী মাইনাস বসাবা। এবার 69.8 মাইনাস, এবার এ ত্বরণে, তাহলে এ বসবে +2, তাহলে এর মানটা বসবে +2, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটা হচ্ছে মাইনাস 468। দেখো 588 তার প্রকৃত ওজন, এখন সে ফিল করতেছে 468 নিউটন। 4 নম্বর, আর কি বলছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ঊর্ধ্বগামী, মন্দন বলে দিছে। ওকে, ভালো কথা। এম আগে দেখবো ঊর্ধ্বগামী কিনা, ইয়েস ঊর্ধ্বগামী, প্লাস বসাবো, তাহলে 69.8। দেখো ঊর্ধ্বগামী বলে আমি প্লাস বসালাম, এবার মন্দনে বলছে, মন্দন, তাহলে মন্দন বলে এর মানটা -2 বসাবো, তাহলে এর মানটা বসাবো -2, তাহলে প্লাস এই যে -2। ওকে, দেখবা আসবে 468 নিউটন। ওকে, 468 নিউটন, ইয়েস। এবার 5 নম্বর, আর এম জি, দেখো কি বলছে? লিফট এত মন্দনে নিম্নগামী, আমি দেখবো নিম্নগামী, নিম্নগামী দেখে আমি মাইনাস বসাই দিব, দিলাম মাইনাস বসাই, ঠিক আছে, মাইনাস বসাই দিলাম। এবার তাহলে 69.8 মাইনাস এর মানটা বসবে মন্দন, তাহলে এর মানটা মাইনাস বসবে, তাহলে এর মানটা বসবে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হবে 708 নিউটন। ওকে, আর 6 নম্বর বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে, বেগে এটা ত্বরণ না কিন্তু বেগ, এটা সমবেগ, এটা কি সমবেগ, তাহলে এত বেগে ঊর্ধ্বগামী বা এত বেগে নিম্নগামী, সমবেগে ঊর্ধ্বগামী বা সমবেগে নিম্নগামী। এই জিরো কেন? সমবেগে ঊর্ধ্বগামী বা সমবেগে নিম্নগামী হলে ত্বরণ শূন্য, এ শূন্য, তাহলে আর সমান সমান এমজি, এমজি, তাহলে এম এর মান 60 ইন্টু 9.8, অর্থাৎ প্রকৃত সে 588, এটাই সে অনুভব করবে সমবেগে। ওকে, তাহলে আরেকটা ম্যাথ করো তো, আরেকটা ম্যাথ করো। লিফটের দড়ি ছিঁড়ে গেলে, লিফটের দড়ি ছিঁড়ে গেলে, দড়ি ছিঁড়ে গেলে তখন সে কতটুকু ওজন অনুভব করবে? এটা এক্সট্রা দিয়ে দিলাম না, তাহলে এটা কত নম্বর হবে? এটা 8 নম্বর হবে, না সরি 7 নম্বর হবে। ওকে, 7 নম্বর। আর বলো এবার কি হবে? দড়ি ছিঁড়ে নিচে পড়তেছে, তাহলে জি মাইনাস জি। ওকে, তাহলে 0 নিউটন। এইবার সে নিজেকে ওজনহীন অনুভব করবে। তাহলে বলো সব কিছুর সারমর্ম এখানে আছে কিনা? কি বুঝছো? সব কিছুর সারমর্ম এখানে। ডান। তাহলে চলো নেক্সট, এবার একটা খুব সুন্দর প্রবলেম সলভ করব। 2 নম্বর প্রবলেম বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী কোনো লিফটের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী
কোনো লিফটের মেঝে হতে 2 মিটার উপর থেকে মেঝে হতে 2 মিটার উপর থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। লিফটের মেঝে থেকে 2 মিটার উপর থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো। বস্তুটি লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে? বস্তুটি লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। এই ম্যাথটা অপার ভাই করাইছিল। ওকে, তাহলে চলো আমি আরেকবার করাই। তোমাদের অপার ভাই তো করাইছিল, তাহলে তো তোমরা পারোই। তাহলে করো, চলো। কই আমার পানির বোতল কই গেল? ওই ব্যাপে লিখতে স্লাইড দেওয়া হয় না কেন? দেওয়া হয় তো। এবার আসো, দেখো, তুমি লিফট বাদ দাও, লিফট নাই। তুমি নর্মালি সাপোজ এখানে আমি আসি, ধরো মেঝে থেকে এই যে কলমটা আমি ফেলে দিব, মেঝে থেকে কলমের উচ্চতা 2 মিটার, ফেলে দিব, কলমটাকে ফেলে দিব। তাহলে এই কলমটাকে ফেলে দিলে, কলম পড়তে গিয়ে ক্যালকুলেটর পড়ে গেল, এই যে কলমটাকে ফেলে দিব। তাহলে ফেলে দিলে এই যে মেঝেতে গিয়ে পড়বে, এই যে পড়লো, তো মেঝেতে গিয়ে পড়তে কত সময় লাগবে? আগে এই ম্যাথটা করো, লিফট বাদ, তুমি লিফট বাদ দিয়ে আগে ম্যাথটা করো। তাহলে ধরো এটা হচ্ছে তোমার ঘর, ঠিক আছে, ঘর। তো তুমি এখানে দাঁড়ানো আছো, তুমি হাত থেকে একটা বস্তুকে ফেলে দিছো, এই বস্তুটাকে ফেলে দিছো। তাহলে ফেলে দিছো মানে আদিবেগ কত? 0। তো বস্তুটা এই মেঝেতে গিয়ে পড়বে, মেঝের উচ্চতা হচ্ছে 2 মিটার, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে 2 মিটার উচ্চতা। তাহলে 2 মিটার উচ্চতা থেকে পড়তেছে, এখানে গিয়ে পড়তেছে, তাহলে পড়তে কত সময় লাগবে সেই সময়টা আমাদের বের করতে বলছে, টাইম টি বের করতে বলছে। তাহলে এইটা হচ্ছে এইচ, দেখো এটা হচ্ছে এইচ, উচ্চতা। তাহলে এখান থেকে ফেলে দেওয়া হলো আদিবেগ 0। তাহলে আদিবেগ 0 ফেলে দেওয়া হলো, ভূমিতে পড়তে কত সময় লাগবে? তো কত দূরত্ব অতিক্রম করে নিচে যাচ্ছে? 2 মিটার দূরত্ব অতিক্রম করে নিচে যাচ্ছে। তাহলে এইচ ইকুয়াল টু, আমরা ইউটি হাফ জিটি স্কোয়ার, সূত্র লিখে না এটা, ইউ আদিবেগ 0, ইউ 0, জি অলওয়েজ কাজ করে নিচের দিকে, জি নিচের দিকে কাজ করে, সো জি এর আগে মাইনাস। এইবার দেখো তো, বস্তু এখান থেকে এখানে গেছে, তাহলে এখান থেকে এখানে ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা নিচের দিকে, সো এইচ এর আগে একটা মাইনাস। ইউ এর আগে প্লাস মাইনাস কিছু আর দেওয়ার দরকার নেই, কারণ ইউ তো 0। ঠিক ক্লিয়ার? তাহলে মাইনাস এইচ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার মাইনাসটা গায়েব করে দাও, এই যে মাইনাস এইচ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস মাইনাস বাদ, তাহলে 2, এইচ এর মানটা বসাই দিলাম 2, বা -2 ইকুয়াল টু মাইনাস হাফ জি 9.8 টি স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে এখান থেকে টি এর মানটা বের করো, টি এর মানটা বের করলে আসবে √, তাহলে 2 ডিভাইডেড বাই 4.9, তার অ্যান্সার। এটা হচ্ছে √638, সরি 0.63888 এত সেকেন্ড। এইটা আসছে, তাই না? এইটা আসছে, ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করবা, তোমাদের ক্যালকুলেশন ভুল হয়েছে। তাহলে এত সেকেন্ড লাগবে ভূমিতে পড়তে, কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে লিফট, ধরো এই যে বক্সটা, এই বক্সটাকে স্থির ছিল, লিফট বক্স স্থির ছিল, এবার লিফটটা গতিশীল, ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এই ত্বরণের মানটা হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। কি ক্লিয়ার? মাইনাসটা বোঝো নাই কেন? মাইনাস বোঝো নাই, গতিবিদ্যা করো নাই। এখান থেকে এইদিকে যাচ্ছে নিচের দিকে, সো এইচ এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, মাইনাস মাইনাস কাটাকাটি। তুমি যদি মাইনাস দিতে না চাও কোনো সমস্যা নেই, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার লিখবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি নিয়ম নীতি ঠিক রেখে লিখলাম, এটাই হচ্ছে পার্থক্য তোমার সাথে আমার। ওকে, ঠিক আছে, গতিবিদ্যার ব্যাপারগুলো পড়তে হবে কিন্তু খুব ভালো করে।
এবার লিফট উপরে উঠতেছে, কমন সেন্স খাটাও তো, চিন্তা করো তো, লিফট উপরের দিকে উঠতেছে, তাহলে এবার ভূমিতে পড়তে মানে লিফটের মেঝেতে আর কি, এবার বস্তুটাকে যদি ফেলে দেওয়া হয়, পড়তে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? বলো, বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? বেশি সময় লাগবে নাকি? বেশি সময় লাগবে। একজন বললা বেশি সময় লাগবে, কেমনে বেশি সময় লাগে? তুমি চিন্তা করে দেখো তো, তুমি চিন্তা করে দেখো, আমি তোমার তল দেখাবো কেমনে। ধরো দেখো, এইটা হচ্ছে তল, লিফটের মেঝে দেখতে পাচ্ছ? আগে লিফটের মেঝে স্থির ছিল, কলমটাকে ফেলে দিব, তাহলে কলমটা পড়তে যে সময় লাগছে সেই সময়টা হচ্ছে 0.638। এবার আমি কলমটা ফেলবো, তলও উপরে উঠে আসবে, লিফটও উপরে উঠে আসবে, তাহলে কলম ফেলে দিলাম, লিফট উপরে উঠে আসলো, তাহলে এবার আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তলে টাচ করে গেছে না, তাড়াতাড়ি তল ছুঁয়ে দিছে না, তাহলে সময়টা কম লাগবে। আর যদি এমন হইতো নিচে যাচ্ছে, নিচের দিকে, ঊর্ধ্বগামী না নিম্নগামী, দেন সময় বেশি লাগতো, কারণ আমি ছেড়ে দিলে, আগে তো ধরো এখানে পড়তে সময়, এবার কি করছি, ছেড়ে দিছি, তাহলে এটা আরও নিচে যাচ্ছে, তাহলে আরও বেশি সময়, আরও বেশি সময়। এই কি ক্লিয়ার কথা বলছো? তাহলে এইবার হিসাব নিকাশ করতে হবে, ম্যাথটা করার অনেক ওয়ে আছে, তো আসো প্রথম মেথড। ঠিক আছে, আমরা নর্মালি যখন হিসাব নিকাশ করি তখন কোনো না কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে হিসাব করতে হয়। তো আমরা প্রথমে হিসাব করব, পর্যবেক্ষক হচ্ছে লিফটের বাইরে, পর্যবেক্ষক যে সে লিফটের বাইরে থেকে হিসাব করতেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আসো পর্যবেক্ষক লিফটের বাইরে, পর্যবেক্ষক লিফটের বাইরে দাঁড়ানো। এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে লিফট, পর্যবেক্ষক লিফটের বাইরে থাকবে। ধরো ওই যে বিভিন্ন শপিং মলে লিফট দেখা যায় না, বাইরে থেকে লিফট দেখা যায়, লিফট উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, বিভিন্ন শপিং মলে দেখবে লিফট উপরে উঠতেছে, বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি পর্যবেক্ষক, তুমি বাইরে দাঁড়ানো আছো, তাহলে তুমি পর্যবেক্ষক, তুমি বাইরে দাঁড়ানো, এই যে তুমি পর্যবেক্ষক, তুমি এখানে বাইরে আসো, তুমি বাইরে থেকে ঘটনাটা দেখবা, আর এই লিফটটা উপরের দিকে উঠছে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তাহলে তুমি লিফটের মধ্যে দাঁড়িয়ে থেকে একটা বস্তুকে ফেলে দিছো, তুমি পর্যবেক্ষক লিফটের মধ্যে, কিন্তু তোমার সাপেক্ষে হিসাব না, হিসাব হচ্ছে এ করতেছে, হিসাব করতেছে এ, ম্যাথ করতেছে এ। তাহলে তুমি কি করছো, লিফটের মধ্যে থেকে একটা বস্তুকে ফেলে দিছো, এখান থেকে ফেলে দিছো, তাহলে এখান থেকে ফেলে দিছো কত উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে এইচ, যেটা 2 মিটার, এটা এইচ যেটা 2 মিটার গিভেন, এটা আমাদের দেওয়া আছে, এই উচ্চতা থেকে তুমি ফেলে দিছো। তাহলে ভাইয়া এবার একটু বোর্ডে দেখো, সবাই একটু বোর্ডে দেখো, দেখো তুমি এখান থেকে ওই বলটাকে পড়তে দেখবা, বস্তুটাকে পড়তে দেখবা, তাহলে তুমি বাইরে আসো, তুমি দুটো জিনিসকে অবজার্ভ করবা। দেখো তুমি কিন্তু দেখতেছো বলটাকে পড়তে, সাথে সাথে লিফটটাকে কিন্তু উঠতেও দেখতেছো। লিফট কি স্থির আছে বলো তো? চিন্তা করো, কল্পনা করো, লিফট কি স্থির আছে? না, লিফট উপরে উঠছে। তাহলে তুমি দেখতেছো বল পড়তেছে, লিফট উঠতেছে, বল পড়তেছে, লিফট উঠতেছে, তাই না? তাহলে প্রথমে মনে করো এই অবস্থায় আছে, এই মুহূর্তে লিফট কিন্তু গতিশীল, তাহলে ভাই লিফটের একটা আদিবেগ আছে না, লিফটের একটা বলো ঊর্ধ্বমুখী একটা আদিবেগ আছে কিনা, আদিবেগ ইউ। ওই মুহূর্তে যখন যখন আর কি বলটা ফেলবে, কেবল বলটা ফেলবে, তাহলে ওই মুহূর্তে লিফটের আদিবেগ হচ্ছে ইউ। ওকে, লিফটের আদিবেগটা কত? ইউ। বলো ওই মুহূর্তে এই যে লিফটের মধ্যে যে আছে তার আদিবেগ কত? ওই মুহূর্তে তার বেগ কত? তার বেগও কিন্তু ইউ। ওই মুহূর্তে তার হাতের বেগ কত? ইউ। হাতে ধরা বলটার বেগ কত? ইউ। সব ইউ। তাহলে তুমি কোনো একটা মুহূর্তে লিফটের দিকে তাকাইছো, তাহলে তুমি যে মুহূর্তে লিফটের দিকে তাকাইছো সেই মুহূর্তে লিফটের ঊর্ধ্বমুখী বেগ, লিফট উপরে উঠতেছে, তাহলে ঊর্ধ্বমুখী বেগ ইউ, তাহলে লিফটের মধ্যে যারা আছে সবার বেগ ওই সময় ইউ, তাহলে এই লোকটার বেগ ইউ, তারপর লোকটার হাতে ধরা যে বলটা তার বেগও কত? ইউ। বলো এর বেগটা ইউ কোন দিকে? বেগটা ইউটা কোন দিকে? ও অবশ্যই উপরের দিকে, আদি বেগ ইউ কোন দিকে? উপরের দিকে। কি ক্লিয়ার? তাহলে তুমি যখন দেখতেছো, যে মুহূর্তে তাকাইছো সেই মুহূর্তে লিফটের আদিবেগ ইউ, বস্তুর আদিবেগটাও হচ্ছে ইউ। এইবার দেখলা ওই মুহূর্তে বলটাকে ফেলে দেওয়া হয়েছে, বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কি দেখবা? এবার তুমি কি দেখবা? এবার তুমি দেখবা লিফট উপরে উঠতেছে, লিফটটা উপরে উঠতেছে, বলটা নিচের দিকে নামতেছে, তাই দেখবা না? লিফট উপরে উঠতেছে, বলটা নিচের দিকে নামতেছে। তাহলে তুমি কিছুক্ষণ পর লিফটের মেঝেটাকে আর এখানে দেখবা না, লিফটের মেঝে তখন কিছুটা উপরে উঠে গেছে। ধরো লিফটের মেঝে তখন এখানে চলে গেছে, এই যে লিফট তখন কিছুটা উপরে চলে গেছে, এই যে এতটুকু উপরে চলে গেছে। ঠিক আছে, কতটুকু উপরে চলে গেল? এই যে এতটুকু,
এতটুকু হচ্ছে লিফট উপরে উঠে গেছে এক্স, এটা লিফট উপরে উঠে গেছে। এই যে নিচ থেকে তাহলে এতটুকু এক্স, এটা লিফট উঠে গেছে উপরে, এটা হচ্ছে লিফটের উপরে ওঠা। তুমি লিফটকে কতটুকু উপরে উঠতে দেখলা, দ্যাট ইজ এক্স। তাহলে এই যে লিফট এইখান থেকে এইখানে গেছে, এক্স পরিমাণ উপরে উঠে গেছে, তখন বলটা এখান থেকে এখানে এসে পড়ে গেছে, বলটা এইখান থেকে এইখানে এসে পড়ে গেছে। তাহলে বলো তো ভাই, বলের অতিক্রান্ত দূরত্বটা কত? বল কতটুকু গেল? এইটুকু তো এক্স, এই যে এইটুকু তো এক্স, এইটুকু এক্স। তাহলে বলের অতিক্রান্ত দূরত্বটা কত হলো? অতিক্রান্ত দূরত্ব হলো 2 - x। ইয়েস, এক্স্যাক্টলি 2 - x। গুড, ভেরি গুড। তাহলে বলটা গেছে 2 - x, লিফট উপরে উঠে গেছে x পরিমাণ এই মুহূর্তে, টি সময়। বল পড়তে সময় লাগছে টি, তাহলে টি সময়ের ঘটনা এটা। তাহলে এবার তুমি এখানে দাঁড়ায় তুমি কয়টা জিনিসকে দেখছো? লিফটটাকে দেখছো, বলটাকে দেখছো। তাহলে তুমি লিফটের জন্য আর বলের জন্য দুটো সমীকরণ লিখে ফেলো। লিফটের জন্য আর বলের জন্য দুটো সমীকরণ লিখে ফেলো। দুটো সমীকরণ লিখে ফেললেই কাজ খতম। ওকে, তাহলে আসো আমরা প্রথমে লিফটের জন্য লিখি। লিফট, এই যে তোমাকে জিজ্ঞেস করে করে আমি লিখবো, এটা তুমি পর্যবেক্ষকে। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই বলো লিফটের ক্ষেত্রে সূত্র বলো। তখন তুমি বললা ভাই সূত্র লেখেন, এক্স ইকুয়াল টু ইউটি হাফ জি না এ টি স্কোয়ার। ঠিক আছে, আমি লিখলাম। এবার আমি বললাম চিহ্ন বলো, তো তুমি বললা ভাই দেখেন এই যে চিহ্ন, এক্স কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকগুলো আমরা প্লাস ধরি, নিচের দিকগুলো আমরা মাইনাস ধরি। তাহলে তুমি তখন এক্স বসালে, এটা লিফটের জন্য। লিফট কতটুকু উঠছে? এক্স পরিমাণ। কোন দিকে? উপরের দিকে, সো প্লাস এক্স। লিফটের আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল ইউ। কোন দিকে? উপরের দিকে, সো প্লাস ইউ। লিফটের ত্বরণ কোন দিকে? উপরের দিকে, সো প্লাস এ, প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে লিফটের জন্য সরণ, লিফটের আদিবেগ, লিফটের ত্বরণ, ঊর্ধ্বমুখী, সব ঊর্ধ্বমুখী। দেখো সবগুলো ঊর্ধ্বমুখী লিফটের ক্ষেত্রে, সব লিখলাম। ডান। এইবার আমি তোমাকে বললাম নাও বস্তুর জন্য লেখো তো। তাহলে তুমি এবার বস্তুটাকে দেখছো, বলো যখন বলটাকে ফেলা হয়েছে সেই মুহূর্তে বলের কিন্তু একটা বেগ ছিল। কোন দিকে? উপরের দিকে, আদিবেগ ইউ, উপরের দিকে। এখন অনেক কেন ভাই বলটাকে তো নিচে ফেললাম, বলটা তো নিচে পড়লো। বলটাকে যখন ছাড়া হয়েছে তখন লিফট উপরে উঠতেছিল না, তাই না? লিফট উপরে উঠতেছিল না, বল হ্যাঁ নিচে পড়ছে, কিন্তু যে মুহূর্তে বলটাকে ছাড়া হয়েছে সেই মুহূর্তে বলটা লিফটের একটা অংশ ছিল, বলটা লিফটের একটা অংশ ছিল। তাহলে সেই মুহূর্তে বলের বেগ, লিফটের বেগ সবই ঊর্ধ্বমুখী ইউ। ওকে, ক্লিয়ার? তাহলে বস্তুর জন্য যদি আমি সূত্র লিখি, বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তুমি কিন্তু বলছো ভাই বস্তুর অতিক্রান্ত দূরত্ব এতটুকু, এতটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। ঠিক আছে, এইচ মাইনাস এক্স মানে 2 - x। তাহলে এইচ মাইনাস এক্স লিখলাম, এটা সমান সমান ইউটি হাফ জিটি স্কোয়ার, তাই না? বলটাকে ফেলে দেওয়ার পরে, বলটা কার অংশ? বলটাকে ফেলে দেওয়ার পরে সেটা তো অভিকর্ষ ত্বরণের আন্ডারে চলে গেছে, তাই না? সেটা অভিকর্ষ ত্বরণের আন্ডারে চলে গেছে। তাহলে এই যে জি, জি চলে আসবে এখানে। তাহলে এখানে কি হবে? মাইনাস। জি এর আগে কেন মাইনাস দিলাম? কেন? জি তো অলওয়েজ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণের আগে অলওয়েজ মাইনাস, কারণ তারা নিচের দিকে। ইউ কোন দিকে? ইউ উপরের দিকে। এই যে আদিবেগ, বস্তুর ক্ষেত্রে বস্তুর আদিবেগ ইউ, তাহলে ইউ উপরের দিকে, সো প্লাস এইচ মাইনাস এক্স। এটা কোন দিকে? এইচ মাইনাস এক্স। এটা কোন দিকে আসছে? এটা নিচের দিকে আসছে, সো এটার আগে মাইনাস। ওকে, এটার আগে মাইনাস। কেন এটা নিচের দিকে? দেখো এই যে এইচ মাইনাস এক্স কোন দিকে? বস্তু নামছে কোন দিকে? নিচের দিকে নামছে, সো মাইনাস। কি কথা বুঝছো? ক্লিয়ার? এইবার আসো, এইবার একটু দাগ দিলাম, এবার বিয়োগ করো তো। বিয়োগ করলে এই যে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ছোটবেলার নিয়ম, মাইনাস হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এইটা এইটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে হবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, আর এখানে হবে হাফ জি প্লাস এ টি স্কোয়ার। তাহলে এক্স আর এক্স কাটাকাটি গেল, এইচ এর মান 2। তাহলে আমি একবার যদি টি এর একটা সূত্র বানাই ফেলি, তাহলে 2h ডিভাইডেড বাই জি প্লাস এ তার রুট। এবার মানগুলো বসাই দাও চট করে, কাজ শেষ। তাহলে 2 × 2 জি প্লাস এ, জি এর মান 9.8 প্লাস 2। তাহলে এবার সময় লাগবে হচ্ছে রুট ওভার 2 × 2 ডিভাইডেড বাই 9.8 প্লাস 2। তাহলে 0.582 সেকেন্ড, 0.582 সেকেন্ড। ওকে, এইবার শোনো তোমাকে একটা মজার কথা বলি। এই ম্যাথগুলো প্রচুর আসে, তো চাইলে এইটারে একটা সূত্র হিসাবে মুখস্থ করে ফেলা যায়। এইটুকুকে একটা সূত্র হিসাবে মুখস্থ করে নেওয়া যায়, এইটুকুকে। ওকে, সূত্র হিসাবে মুখস্থ করে নেওয়া যায়। ওকে, ডান, ক্লিয়ার? তাহলে এটা আমরা একটা মেথডে করলাম। এইবার শোনো, এই মেথডে মনে করো যে করতে আসলে আমরা চাই না, কিন্তু তোমাদের কৌতূহলের জন্য এই মেথডটা অ্যানালাইসিস করে দেখালাম যে দেখো পর্যবেক্ষক লিফটের বাইরে থেকে হিসাব করলে ঘটনা কি ঘটে। এবার সহজ মেথডে করব। পর্যবেক্ষক লিফটের মধ্যে, এবার এ হিসাব করবে, এ না,
এ ম্যাথ করছে, উত্তর যা পাইছে, এও ম্যাথ করে উত্তর তাই পাবে। তাহলে এবার হিসাব করবে এ, পর্যবেক্ষক এবার লিফটের মধ্যে। কি কথা বুঝছো? পর্যবেক্ষক এবার লিফটের মধ্যে। ওকে, তাহলে আসো এবার দেখি দ্বিতীয় মেথড। দ্বিতীয় মেথড, পর্যবেক্ষক লিফটের মধ্যে। দেখি এই পর্যবেক্ষক যদি হিসাব করে তাহলে সে কি হিসাব করবে। ওকে আসো, এইটা হচ্ছে লিফট। পর্যবেক্ষক লিফটের মধ্যে থাকবে, তুমি পর্যবেক্ষক, তুমি লিফটের মধ্যে আছো, এখান থেকে বস্তুটাকে তুমি ফেলে দিবা। তাহলে কত মিটার? এইচ ইকুয়াল টু 2 মিটার, 2 মিটার উপর থেকে ফেলে দিবা। তাহলে এবার লিফটের বাইরের কেউ হিসাব করবে না, লিফটের মধ্যে তুমি হিসাব করবা। ওকে ডান। তাহলে লিফট উপরের দিকে উঠতেছে, লিফট উপরের দিকে উঠতেছে, কত ত্বরণে উপরে উঠতেছে? এ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে লিফট উপরের দিকে উঠতেছে। তাহলে তোমার আমি যা জিজ্ঞেস করবো টু দ্য পয়েন্ট অ্যান্সার দিবা। বলো লিফট উপরে উঠতেছে, তাহলে লিফট কি গতিশীল? আচ্ছা, এই লোকটা লিফটের মধ্যে আছে, তাহলে সে কি স্থির? সে কি স্থির? তাহলে সে লিফটের মধ্যে আছে, সেও তো গতিশীল। তার হাতে ধরা বলটা সেটাও গতিশীল। তাহলে এবার বলো তো, পর্যবেক্ষক তো এই, তাহলে এর সাপেক্ষে বলের বেগ কত? এর সাপেক্ষে বলের বেগ কত? বলো। বলের বেগ শূন্য, কারণ কারণ লিফট গতিশীল, এও গতিশীল, এও গতিশীল, সবাই গতিশীল। তাহলে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে সবার বেগই একই। তাহলে এর কাছে লিফটের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তো স্থির বলে মনে হবে, কারণ পর্যবেক্ষক লিফটের মধ্যে। তাহলে ওর কাছে তো স্থির বলেই মনে হবে, স্বাভাবিক। কিন্তু বাইরে থেকে তুমি কিন্তু স্থির দেখবে না। এই যে বাইরে ধরো তুমি কোনো একজন পর্যবেক্ষক আছো, সে কিন্তু দেখবে এটা কিন্তু উপরের দিকে উঠতেছে, এটা কিন্তু উপরের দিকে বেগ, এরও কিন্তু উপরের দিকে বেগ, এটা দেখবে। কিন্তু এর যা বেগ এরও তাই বেগ, তাহলে এ একে কি ভাববে? স্থির ভাববে, স্বাভাবিক, একে স্থির ভাববে। তাহলে পর্যবেক্ষক লিফটের মধ্যে থাকলে, পর্যবেক্ষক লিফটের মধ্যে থাকলে এর সাপেক্ষে এর বেগ কিন্তু শূন্য। তাহলে এ যখন ফেলে দিবে, এই যে হাতে কলম নিয়ে বসে আছে, ফেলে যখন দিবে, তখন আমি যদি একে জিজ্ঞেস করি এই যে তুমি ফেলে দিলা, বলো বেগ কত, আদি বেগ কত, কত বেগ নিয়ে ফেলে দিলা? ও বলে ভাই আমি তো কোনো বেগ নিয়ে ফেলে দিইনি, আমি জাস্ট ফেলে দিছি। তাহলে এই আদি বেগটাতে বলবে শূন্য, ইউ বলবে শূন্য, কি ক্লিয়ার? ইউ কিন্তু বলবে শূন্য। বাট বাইরে থেকে তুমি কিন্তু ইউ শূন্য দেখবা না, তুমি কিন্তু ঊর্ধ্বমুখী ইউ বেগ দেখবা, তাই না? বলো। তাহলে তুমি মানে পর্যবেক্ষক এবার লিফটের মধ্যে, তাহলে সে ইউ বললো শূন্য। তাহলে ভূমিতে গিয়ে পড়বে, লিফটের মেঝেতে গিয়ে পড়বে, কত দূরত্ব অতিক্রম করে? এইচ দূরত্ব, 2 মিটার অতিক্রম করে গিয়ে পড়বে। এইবার কিন্তু এইচ মাইনাস এক্স বা এইচ প্লাস এক্স এরকম কিছু হবে না। কেন হবে না? কারণ ও তো লিফটের মধ্যে আছে। ও যে লিফট যে কতটুকু উঠলো সেটা আমরা বাইরে থেকে দেখতে পারবো। লিফট যে উপরের দিকে উঠে গেছে, ধরো এখানে ছিল লিফট, এখানে চলে গেছে, এতটুকু উপর উঠে গেছে, এটা বাইরে থেকে আমরা দেখতে পারবো। ও কি দেখতে পারবে? বলো ইয়েস অর নো। লিফটের মধ্যে থেকে ও কি দেখতে পারবে? ওর সাপেক্ষে কি লিফটের কোনো স্মরণ হবে না? ও তো ভাববে যে ভিতরে তো স্থির। তাহলে ওকে যদি আমি জিজ্ঞেস করি এই বলো তো, এই যে তুমি বস্তুটাকে ফেলে দিলা, লিফটের মেঝে গিয়ে পড়লো, বলো কত দূরত্ব অতিক্রম করে গিয়ে পড়লো? ও তখন কত বলবে? কত দূরত্ব অতিক্রম করে গিয়ে ও পড়তে দেখবে? বলো তো, লিফটের মধ্যে মধ্যে ঢুকে এক্সপেরিমেন্ট করবে আজকে। তাহলে ও কিন্তু 2 মিটার পড়তে দেখবে, ও কিন্তু 2 মিটারই পড়তে দেখবে, কারণ ও তো বাইরে থেকে দেখতে পাচ্ছে না যে লিফট কতটুকু উপরে উঠছে। তাহলে ও 2 মিটার এইসি দেখবে, ঠিক আছে? এটাই দেখবে। কিন্তু হয়ে গেছে, ম্যাথ শেষ। এইবার আসো, ওকে আমি জিজ্ঞেস করলাম এই বলো লিফটের মধ্যে ত্বরণ কত? ওরা জিজ্ঞেস করলাম এই তোমার আপাত ওজন কত? তুমি তো লিফটের মধ্যে আছো। ও তখন বলবে আমার আপাত ওজন এমজি নেই। কত? এমজি প্লাস এ। তাহলে ওকে জিজ্ঞেস করছি বলো এই ত্বরণ কত? তো ও তখন বলছে ত্বরণ হচ্ছে জি প্লাস এ। তাহলে ওর সাপেক্ষে ত্বরণ লিফটের মধ্যে এখন ওর সাপেক্ষে ত্বরণ জি প্লাস এ, কারণ ও এখন আর জি অনুভব করছে না। জি যদি অনুভব করতো তাহলে তো ওর প্রকৃত ওজন এমজি হইতো, তাই না? ওর তো ওজন এমজি হইতো। তাহলে ও যেটা অনুভব করতেছে সেটা এম জি প্লাসে। তাহলে ওকে যদি জিজ্ঞেস করি এই বলো তুমি লিফটের মধ্যে কি ত্বরণ অনুভব করতে পারছো, তো বলবে জি প্লাসে। তাহলে ওর সাপেক্ষে ত্বরণ জি প্লাসে, ওর সাপেক্ষে বস্তুটার আদিবেগ 0, ওর সাপেক্ষে বস্তুর স্মরণ এইচ হচ্ছে 2 মিটার। তাহলে ও যদি সূত্র লেখে, ওকে যদি বলি নাও গতিসূত্র লেখো তো ভাই, গতিসূত্র লেখো তো, তাহলে ও তখন গতিসূত্র লিখবে বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব এইচ, এটা ইকুয়াল টু ইউটি হাফ হাফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার, এটা লিখবে আর কি। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, ও সূত্রটা লিখতেছে। তাহলে এইচ হচ্ছে নিচের দিকে, সো এইচ এর আগে মাইনাস, ইউ তো শূন্য, তাহলে ইউ হচ্ছে শূন্য। ওকে, ঠিক আছে? তাহলে ও যে ত্বরণটা অনুভব করতেছে সেটা জি প্লাসে, তো এই জি প্লাস একে আমরা একটা নাম দিলাম জি ড্যাশ, জি ড্যাশ নাম দিলাম। তাহলে ও যে ত্বরণটা টের পাচ্ছে সেটা জি ড্যাশ, জি ড্যাশ, তাহলে জি ড্যাশ টি স্কোয়ার লিখলাম। জি ড্যাশের আগে কি দিব? মাইনাস। তাহলে এইচ এর আগে মাইনাস, এই যে জি ড্যাশের আগে মাইনাস,
তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, এইচ সমান সমান হাফ। এবার আসো জি ড্যাশের মানটা কত? জি ড্যাশের মানটা হচ্ছে ওর অনুভূত ত্বরণটা হচ্ছে জি প্লাস এ টি স্কোয়ার। শেষ। টি এর মান বের করতে চাই, তাহলে 2h ডিভাইডেড বাই জি প্লাস এ তার রুট। ওকে, এবার তুমি মান বসাও, উত্তর একই। দেখো একই জিনিস আসছে, টি ইকুয়াল টু, এই দেখো টি ইকুয়াল টু রুট ওভার 2h ডিভাইডেড বাই জি প্লাস এ আসছে না? এইবার বলো এটা সহজ না এটা সহজ? দেখছো আমরা হিসাব নিকাশ করে কত সহজে মান বের করে ফেলছি। পর্যবেক্ষক ধরে নিউটনের সূত্র জানে না, তাহলে ওর মরে যাওয়া উচিত। ও যদি নিউটনের সূত্র না জানে তাহলে ওর আর হিসাব করে কি হবে? ঠিক আছে, তাহলে দুটোই সহজ। হ্যাঁ, গুড, ভেরি গুড, দুটো সহজ হলে তো খুবই ভালো। তবে এই এই হিসাব নিকাশটা সহজ, যে লিফটের মধ্যে ও হিসাব করবে, ওর সাপেক্ষে সব কিছু হিসাব করবে। শেষ কথা, ক্লিয়ার? ওকে, এবার আসো অর 3 নম্বর মেথড, তৃতীয় মেথড। তৃতীয় মেথড হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক হিসাব করে, আপেক্ষিক হিসাব করে বেগ আপেক্ষিক, ত্বরণ আপেক্ষিক, সরণ আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক হিসাব করব, আপেক্ষিক হিসাব করে। ঠিক আছে, আপেক্ষিক বেগের হিসাব করে। আচ্ছা এবার বোর্ডে থাকো, আসো দেখো, তুমি আমাকে বলো তো দেখি, মনে করো এই একটা গাড়ি, এই একটা গাড়ি এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এই একটা গাড়ি এদিকে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। বলো এই গাড়ির সাপেক্ষে ওই গাড়ির বেগ কত? এই গাড়ির সাপেক্ষে ওই গাড়ির বেগ কত? 5, এইদিকে 5। কিভাবে বের করলা? 5টা কিভাবে বের করলা? একটু সরাসরি বলি ভাই, ভেক্টর অধ্যায় তো শিখছিলাম, হ্যাঁ ভেক্টর অধ্যায় শিখছিলাম, কিন্তু একটু শর্টকাটে বলি। 5 পাইলাম হচ্ছে 15 থেকে 10 বিয়োগ করে, কমন সেন্স খাটালাম যে এর সাপেক্ষে ওর বেগ, এ যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, ও যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এর সাপেক্ষে ওর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। জাস্ট কমন সেন্স খাটাই বললাম যে এর সাপেক্ষে ওর বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কমন সেন্স খাটিয়ে বললাম, কি তাই না? ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার বলো তো, এবার বলো তো মুখোমুখি আসলে কি হবে? এই গাড়িটা এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে মুখোমুখি, আর এই গাড়িটা এদিকে আসতেছে 15 মিটার পার সেকেন্ড বেগে। এবার মুখোমুখি হলে কি হবে? মুখোমুখি 25। তাহলে একটা কথা বলি, একটা শর্টকাট কথা বলি, বলবো? যদি মুখোমুখি আসে আপেক্ষিক বেগ যোগ হবে, আর যদি একই দিকে যায় আপেক্ষিক বেগ বিয়োগ হবে। ঠিক আছে, বুঝছো? কারো বলবা? ঠিক আছে, কানে কানে বললাম কিন্তু তোমার একটা শর্টকাট কথা, যে মুখোমুখি যদি আসে মুখোমুখি তাহলে যোগ হবে, আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ হবে। আমি কিন্তু তোমার দেখালাম, হ্যাঁ সিক্রেট, কাউরে বলবা না কিন্তু। হ্যাঁ এইবার আসো, তাহলে আমরা এইবার দেখি হিসাব নিকাশ পারি কিনা। এবার হিসাব নিকাশ সবকিছু আপেক্ষিক দিয়ে করব। তাহলে এই যে এটা হচ্ছে পর্যবেক্ষক, তুমি, সে বলটাকে ফেলে দিছে, এই যে বলটা। তাহলে এবার আসো কার সাপেক্ষে কার? এই বলের সাপেক্ষে লিফটের মেঝে, বলের সাপেক্ষে লিফটের এই যে মেঝেটা। বলো তো লিফটের মেঝে কত ত্বরণ নিয়ে উঠতেছে উপরে? লিফটের মেঝের ত্বরণ কত? লিফটের মেঝে কত ত্বরণ নিয়ে উঠতেছে? এ ত্বরণ, এ ত্বরণ, দ্যাট ইজ 2। আর এই বস্তুটাকে ছেড়ে দিলেও কত ত্বরণে পড়বে? জি ত্বরণ, ও জি ত্বরণে পড়বে। ঠিক আছে, এ ত্বরণ 2 আর জি ত্বরণ -2 দিতে হবে না, -2 দিতে হবে না, তুমি খালি মানটা বসাও। ঠিক আছে, এ ত্বরণ 2 আর জি ত্বরণ নিচের দিকে, আমি দিকটা দেখালাম। এইবার আসো বোর্ডে দেখো, এবার দেখো মনে করো এখান থেকে আমি দৌড়ে যাচ্ছি এদিকে, এখান থেকে কেউ আর একজন দৌড়ে আসতেছে এদিকে। তাহলে ধরো ধরো এইখান, এই যে আমাদের মধ্যকার দূরত্ব ছিল হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তো দৌড়ে আসবো, তাহলে বলো তো আমার সাপেক্ষে ওর দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? বলো অতিক্রান্ত দূরত্ব কত? ধরো দূরত্ব অতিক্রম করে আমরা এখানে আসলাম, এই পয়েন্টে আসলাম, তাহলে দূরত্ব কত? এটার সাপেক্ষে এই একজন মাইট দিব ধরা, এর সাপেক্ষে এর দূরত্বটা কত? সাপেক্ষে দূরত্বটা কত? আপেক্ষিক দূরত্বটা কত? 10, তাই না? 10 মিটার না, আপেক্ষিক দূরত্ব 10 মিটার, মানে এটা থেকে ওটা দূরত্ব। সহজ কথা, স্বাভাবিক কথা হচ্ছে এর থেকে ওর দূরত্ব। তাহলে বলো তো মেঝে থেকে, মেঝে থেকে এই বস্তুটার আপেক্ষিক দূরত্বটা কত? মেঝে থেকে এই বস্তুটার আপেক্ষিক দূরত্বটা কত? এই না আপেক্ষিক দূরত্বটা, সেই আপেক্ষিক দূরত্বটা 2 মিটার না? এইচ, এটা হচ্ছে এইচ, যে এইচ এর মানটা 2 মিটার, 2 মিটার ছিল আপেক্ষিক দূরত্ব। ওকে ডান, ক্লিয়ার? এইবার আসো, এইটাকে যখন ফেলে দেওয়া হয়েছে, এটাকে যখন ফেলে দেওয়া হয়েছে, যে মুহূর্তে ফেলে দেওয়া হয়েছে, লিফট তো ঊর্ধ্বগামী ছিল, লিফট তো ঊর্ধ্বগামী ছিল, তাহলে যে মুহূর্তে ফেলে দেওয়া হয়েছে সেই মুহূর্তে লিফটের আদিবেগ ছিল উপরের দিকে ইউ, সেই মুহূর্তে লিফটের আদিবেগ ছিল উপরের দিকে ইউ, লিফটের আদিবেগ ইউ। আবার এই বস্তুটারও আদিবেগ ছিল উপরের দিকে ইউ, আদিবেগ কিন্তু উপরের দিকে ছিল। তাহলে আমি কি করলাম,
সবার আদিবেগ নিলাম। লিফটের মধ্যে বস্তুটা ছিল, তাহলে যখন বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে ওই মুহূর্তে তার আদিবেগ কিন্তু লিফটের আদিবেগের সমান, ঠিক আছে, লিফটের বেগের সমান। তাহলে লিফটের ওই মুহূর্তে আদিবেগ ইউ উপরের দিকে, বস্তুটার আদিবেগ উপরের দিকে, কেন? কারণ লিফট উপরের দিকে উঠতেছে। তাহলে ওই মুহূর্তে আদিবেগ ইউ ইউ, ওকে, ইউ ইউ আদিবেগ। তারপরে জি নিচের দিকে, এর ত্বরণ নিচের দিকে জি, আর এর ত্বরণ উপরের দিকে এ, আর এদের মধ্যকার আপেক্ষিক যে দূরত্বটা, সেই আপেক্ষিক দূরত্বটা হচ্ছে এইচ। তাহলে এবার শোনো, সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি হাফ হাফ এ টি স্কোয়ার। এবার সব কিছু আপেক্ষিক, টি বাদে, টি তো আর আপেক্ষিক হয় না, টি তো স্কেলার রাশি, টি এর তো আর আপেক্ষিক হয় না, বাদ বাকি সব আপেক্ষিক। তাহলে এইচ আপেক্ষিক, আপেক্ষিক এইচ, ঠিক আছে, এইচ হচ্ছে আপেক্ষিক, তারপর ইউ হচ্ছে আপেক্ষিক, ইউ আপেক্ষিক এখানে, তারপরে এও হচ্ছে এখানে আপেক্ষিক, সব কিছু এখানে আপেক্ষিক, ঠিক আছে, এই যে আপেক্ষিক সূত্রটা আমি লিখলাম, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। নর্মালি সূত্র এটা, এটা হচ্ছে আমাদের সূত্র, এস ইকুয়াল টু, আচ্ছা এইচ না লিখে এস লিখি, এস আপেক্ষিক, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, নর্মাল সূত্র। এবার আমি এস এর মান, এ এর মান, ইউ এর মান সবই আপেক্ষিক বসাবো, সবই আপেক্ষিক বসাবো। কার সাপেক্ষে কার আপেক্ষিক? এই বস্তুর সাপেক্ষে লিফটের মেঝের, বস্তুর সাপেক্ষে লিফটের মেঝের। তাহলে তুমি আমাকে বলো এস এর মান কত? বস্তুর সাপেক্ষে লিফটের মেঝের এস এর মান বলো। বস্তুর সাপেক্ষে লিফটের মেঝের আপেক্ষিক দূরত্ব বলো বলো বলো। 2 মিটার, ইয়েস। তাহলে 2 মিটার, দ্যাট ইজ এইচ, 2 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে 2 মিটার। আচ্ছা এইচ বসাই, এইচ, ওকে। এবার বলো এর সাপেক্ষে এর আদিবেগ কত? আদিবেগ, আদিবেগটা, বস্তুর আদিবেগ ইউ, লিফটের মেজের আদিবেগ ইউ, দুটো একই দিকে, একটু আগে বলছিলাম একই দিকে থাকলে, একই দিকে যদি থাকে তাহলে আপেক্ষিক, আপেক্ষিক হয় শূন্য, একই দিকে থাকলে আপেক্ষিক হয় শূন্য। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে এটা শূন্য প্লাস হাফ। এবার আসো, বিপরীতমুখী থাকলে, মুখোমুখি থাকলে আপেক্ষিক বেগ হয়, আপেক্ষিক জিনিস হয় যোগ। এবার আপেক্ষিক ত্বরণ, তাহলে এটা গেল আপেক্ষিক আদিবেগ। এবার আসো আপেক্ষিক ত্বরণ, তাহলে আপেক্ষিক ত্বরণ দেখো তো, বস্তুর জি নিচের দিকে আর লিফটের এ উপরের দিকে, তাহলে জি, এটা জি, আর লিফটের মেজের জন্য এটা এ, এ, তাহলে আপেক্ষিক বলো এবার, জি প্লাস এ আর জি মাইনাস এ, বলো 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 বলো, জি প্লাস এ আর জি মাইনাস এ, ইয়েস। তাহলে জি প্লাস এ, মুখোমুখি আপেক্ষিক যোগ হবে জি প্লাস এ ইন্টু টি স্কোয়ার, ওকে ডান। তাহলে দেখো একই ঘটনা, তাহলে টি ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই জি প্লাস এ তার রুট, ওকে, এই শেষ। তাহলে 3টা মেথড শিখালাম। তাহলে তুমি আমাকে বলো তো, আমি যদি লিফটটাকে ঊর্ধ্বগামী না দিয়ে বলতাম নিম্নগামী, তাহলে কি হইতো? হ্যাঁ, ঘুরে ফিরে একই ফর্মুলা, নিয়ম 3টা কিন্তু ঘুরে ফিরে ফর্মুলা একই, ওকে, ক্লিয়ার? তাহলে বলো এবার, যদি ঊর্ধ্বগামী না হয়ে নিম্নগামী হইতো, এই সূত্রে কোথায় চেঞ্জ হইতো? হ্যাঁ, জি মাইনাস এ, জি প্লাস এর জায়গায় হইতো জি মাইনাস এ। এবার তোমার আমি একটা শর্টকাট কথা বলে দিই। শর্টকাট কথা হচ্ছে কি, দেখো তোমাকে আমি প্রথমে বলছিলাম না, লিফট, লিফট ছাড়া তুমি ম্যাথটা করো, লিফট ছাড়া করো। তো ভাই লিফট ছাড়া করলে দেখো তো আমরা এখানে কি পাইছিলাম, লিফট ছাড়া করে, লিফট ছাড়া হিসাব নিকাশ করে আমরা কি পাইছিলাম বলো, এইচ সমান সমান হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো তো টি ইকুয়াল টু 2h বাই জি এর রুট না, টি ইকুয়াল টু লিফট ছাড়া করলে 2h বাই জি তার রুট, এটাই তো পাইছিলাম, এটাই তো পাইছিলাম। তাহলে নিয়ম, শর্টকাট নিয়মটা তোমার বলি, লিফটের মধ্যে হাজার হাজার ম্যাথ করা যাবে, গতিবিদ্যা অধ্যায়ের যত ম্যাথ সবই তুমি লিফটের মধ্যে বসে বসে একবার করবা, যেখানে জি আছে সেখানে তুমি ওই ম্যাথ নিয়ে লিফটের মধ্যে বসে বসে করবা। তাহলে চেঞ্জ কোথায় হবে জানো? কোথায় চেঞ্জ হবে? তাহলে আমি সবসময় যে নিয়মটা ফলো করতে বলি, মানে তাড়াতাড়ি অ্যান্সার বের করার জন্য, সেটা হচ্ছে কি, লিফট যদি বলে উপরে উঠতেছে নিচে নামতেছে, যদি বলে লিফটকে তুমি থামায় দাও, লিফট বাদ দাও, লিফট বাদ দিয়ে নর্মালভাবে করো, লিফট স্থির ধরে এই ম্যাথটা আগে করো, তাহলে তুমি এইভাবে তো করতে পারবা, এইভাবে গতিবিদ্যার আগের ম্যাথগুলো, গতিবিদ্যায় যে ম্যাথগুলো আমরা করছি ঠিক সেই ম্যাথ। তাহলে টি ইকুয়াল টু হবে রুট ওভার 2h বাই জি, এটা হবে। এইবার এটা করার পরে এইবার তুমি ম্যাথের দিকে আরেকবার তাকাবা, ঠিক আছে, এইবার এইটুকু করার পরে, এইটুকু লেখার পরে ম্যাথের দিকে তুমি আরেকবার তাকাবা, আরেকবার তাকানোর পরে, আরেকবার তাকানোর পরে তুমি দেখবা যে এইটা কি, এটা কি স্থির লিফট নাকি নিম্নগামী লিফট নাকি ঊর্ধ্বগামী লিফট, এটা তুমি দেখবা। তা আমরা দেখতেছি কি লিফট এত ত্বরণে ঊর্ধ্বগামী, আচ্ছা ঊর্ধ্বগামী যদি হয় তাহলে দেখো এই যে ম্যাথ কিন্তু আরো একটা নিয়ম শিখতেছি, তুমি জি এর জায়গায় জি ড্যাশ লিখবা, জি আর লিখবা না, কি লিখবা? জি ড্যাশ। জি এর জায়গায় কি লিখবা? জি ড্যাশ। জি এর জায়গায় কি লিখবা? জি ড্যাশ। তারপরে যে কাজটা করবা, লাস্টের লাইনে এসে তুমি কি করবা? জি ড্যাশের জায়গায় ঊর্ধ্বগামী, ওকে, জি প্লাসে, শেষ, শেষ। যদি নিম্নগামী হয় তাহলে জি মাইনাসে, এই কাজটা করবা। তাহলে কি হলো? ব্রেনের উপর চাপ কম পড়লো, ব্রেনের উপর চাপ কম পড়লো, ওকে।
তাই না? সিকিউতে করা যাবে, অবশ্যই যাবে। তুমি জি ড্যাশ ধরে নিয়ে করবা, লাস্টে গিয়ে জি এর জায়গায়, জি ড্যাশের জায়গায় জি প্লাসে জি মাইনাসে বসাই দিবা। তাহলে আমি তোমাকে সব নিয়ম দেখালাম, সব খুঁটিনাটি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। এবার সিদ্ধান্ত তোমার। তাহলে তুমি বাসায় আরেকটা ম্যাথ নিজে প্র্যাকটিস করবা, দরকারে 4টা নিয়মেই করবা, ঠিক আছে? সেই ম্যাথটা হচ্ছে এটা তুমি বাসায় করবা। 3 নম্বর, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিম্নগামী, জাস্ট ঊর্ধ্বগামী জায়গায় নিম্নগামী লাগাই দিবা। নিম্নগামী একটি লিফটে মেঝে হতে 2 মিটার উপর থেকে কোনো বস্তু ফেললে তা লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে? লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে বলো এটার অ্যান্সারটা কি হবে? তুমিই করবা, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? সবগুলো নিয়মে বাসায় এটা নিয়ে গবেষণা করবা, ম্যাথটা নিয়ে তুমি গবেষণা করবা। গবেষণা করে টি হিসাব করে দেখবা, লাস্টে আসবে √2h ডিভাইডেড বাই জি মাইনাসে, তাই না? এটা আসবে জি মাইনাসে। একটা মজার জিনিস দেখবা, তুমি আমারে বলো তো, এই যে আমি বলছিলাম, ধরো এরকম আছে, তল স্থির, তাহলে পড়তে যে সময় লাগবে, যদি উপরে উঠে আসে সময় লাগবে আরো কম, আর যদি নিচে নেমে যায়, ফেলে দেওয়ার সাথে সাথে লিফট নিচে যাচ্ছে, তাহলে সময় লাগবে আরো বেশি, তাই না? তাহলে এই ক্ষেত্রে সময় লাগবে বেশি, ঠিক আছে? এই ক্ষেত্রে সময় লাগবে বেশি। দেখো কেন বেশি লাগবে। টি ইকুয়াল টু √2h, 2h ফিক্সড, √2 ফিক্সড, জি মাইনাসে, আর টি ইকুয়াল টু √2h জি প্লাসে, আর একটা হচ্ছে টি ইকুয়াল টু √2h জি। এটা হচ্ছে স্থির থাকলে বা সমবেগে চললে, লিফট স্থির থাকলে বা সমবেগে চললে তখন এটা, ঠিক আছে? আর ত্বরণে ঊর্ধ্বগামী হলে এটা, ত্বরণে ঊর্ধ্বগামী হলে এটা, আর ত্বরণে নিম্নগামী হলে এটা, তাই তো? এবার দেখো মিলাও, দেখো বলো তো, নিচে এইখানে এই জায়গাটাতে কোনটা বেশি কোনটা কম? এটা হচ্ছে মাঝারি, এটা হচ্ছে মাঝারি, মাঝখানে এটাতে বেশি, এটাতে কম। তাহলে যেহেতু এটা বেশি, তাহলে বেশির সাথে টি লাগবে কম, আর এটা কম তাহলে টি লাগবে বেশি। দেখছো হিসাব নিকাশ? দেখছো? হ্যাঁ, গুড। ভাইয়া রকেটেও কি সেম হবে? রকেটের ব্যাপারটা তো আরেকটু আলাদা। রকেটে মনে করো নিক্ষেপের মুহূর্তে ঘটনাটা সেম থাকবে, যখন কেবল নিক্ষেপ করতেছি ওই সময়ের ব্যাপারটা সেম থাকবে, কিন্তু রকেট অনেক উপরে উঠে গেলে তখন আর ব্যাপারটা কিন্তু সেম থাকবে না, তখন আর ব্যাপারটা সেম থাকবে না। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার আসো দড়ির টান পড়বো, এই একই জিনিস। এবার দড়ির টান হিসাব, দড়ির টান, দড়ির টান হিসাব করবো আমরা লিফটের মতোই। ধরো এই হচ্ছে একটা দড়ি, এই দড়ির মাথায় একটা বস্তু বেঁধে ঝুলানো আছে। এই যে বস্তুটা বেঁধে ঝুলানো আছে, ধরো এটা লিফট বক্সও হইতে পারে, এই যে বস্তু বেঁধে ঝুলানো আছে এটা লিফট বক্সও হইতে পারে, একটা বস্তু বাঁধা আছে, ঠিক আছে? তাহলে দড়ির মাথায় একটা বস্তু ঝুলানো আছে বেঁধে। তাহলে এবার দড়ির টান আমরা হিসাব করতে চাই। এই যে অনেকে জিজ্ঞেস করেছিল, ভাই ভরটা কি শুধু লোকের ভর নিব না লিফটের ভর নিব? যদি লিফটের দড়ির টান হিসাব করতে বলে, তাহলে দড়ি কাকে ঝুলাই রাখছে? পুরো লিফটকে, লোকজন সহ লিফটকে, তখন টোটাল ভর নিতে হবে দড়ির টান হিসাব করতে গেলে। কিন্তু যখন লোকের আপাত ওজন, তখন শুধুমাত্র লোকের ভর। ওকে, তাহলে দেখো প্রথমে দড়িটা স্থির আছে, যে স্থির অথবা সমবেগ, একই রকম, স্থির অথবা সমবেগ। তাহলে দেখো এর উপর ক্রিয়ারত বলগুলো দেখো একই রকম। এই বস্তুটাকে, এই বস্তুর ভার এম, মানে ভর এম, তাহলে পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে এমজি। এইবার আগে তো তলের একটা প্রতিক্রিয়া বল ছিল, এবার তলের কোনো প্রতিক্রিয়া বল নেই, কারণ তলে তো নেই, এই বস্তুটাকে জাস্ট ঝুলানো আছে দড়িতে বেঁধে, তাহলে দড়ির একটা টান বল আছে। তাহলে আর একটা বল আছে, হ্যাঁ এই বস্তুর উপর আর একটা বল আছে উপরের দিকে, সেটা দড়ির টান বল। তাহলে এই বস্তুর উপর ক্রিয়ারত বল এবার কয়টা বলো, নিজেরা বলো। দড়ির টান বলকে টি দিয়ে লিখবো আমরা। বলো কয়টা বল? দুইটা বল, একটা হচ্ছে টি দড়ির টান বল, আর একটা হচ্ছে এমজি। এই এম কিন্তু
ধরো লিফট যদি হয় তাহলে লিফট লিফট সহ লোকজনের ভর সহ টোটাল এম টোটাল এম। আর যদি কোনো একটা বস্তুকে ঝুলায় রাখি তাহলে সেই বস্তুটার ভর। তাহলে যদি স্থির থাকে বলো টি বড় না এমজি বড়? যদি স্থির থাকে সমবেগে চলে তাহলে টি বড় না এমজি বড়? তাহলে স্থির থাকলে তো টি সমান সমান এমজি এক কথায় বলে দিতে পারি, তাহলে দড়ির টান টি ইকুয়াল টু এমজি হবে দড়ির টান। ওকে, আর যদি সমবেগে গতিশীল হয় তাহলে কি হবে? তাহলে হবে ওই যে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। যেহেতু সমবেগ তাহলে এ হচ্ছে 0, তাহলে তখন টি ইকুয়াল টু এমজি হবে। তাহলে দড়ির টান হচ্ছে এইটা। তাহলে তুমি কোনো একটা বস্তুকে যদি বেঁধে দড়ি দিয়ে ঝুলায় রাখো তাহলে দড়ির টান হবে এটা। দড়ির ভর অতি নগণ্য, এখানে কিন্তু একটা কথা মেনশন করতে হবে, দড়ির ভর অতি নগণ্য, দড়ির কোনো ভর নাই, দড়ির ভর অতি নগণ্য। ঠিক আছে, দড়ির ভর থাকলে কি হবে সেটা আমরা ভবিষ্যতে দেখব, এখন দড়ির ভর অতি নগণ্য। এবার তাহলে নেক্সট দুইটা জিনিস তোমরা লিখে ফেলো তো। আমি দড়ি দিয়ে একটা বস্তুকে বেঁধে ত্বরণ দিয়ে টেনে তুলছি, এভাবে ত্বরণ দিয়ে টেনে তোলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? যদি ত্বরণ দিয়ে টেনে তোলা হয় তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? তাহলে এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে, এ ত্বরণে যদি ঊর্ধ্বগামী হয় তখন ঘটনাটা কি ঘটবে? বলো নিজেরা, বলো 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 বলো। ইয়েস, টি ইকুয়াল টু এম জি প্লাস এ। হ্যাঁ, টি ইকুয়াল টু এম জি প্লাস এ। তাহলে আসো চিত্র এঁকে ফেলি চট করে। এই লিফটের মতোই সেম জিনিস। তাহলে এই বস্তুটাকে দড়ি দিয়ে বেঁধে ঝোলায় রাখা হয়েছে, তাহলে দড়ির টান কাজ করছে উপরের দিকে, দড়ির টান টি, আর বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে, বস্তুকে পৃথিবী টানতেছে নিচের দিকে, এমজি বলে। তাহলে এবার এই দুটো বল, কিন্তু আমি ত্বরণ দিয়ে এটাকে টেনে তুলে নিয়ে যাচ্ছি, উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে টি বড় এমজি ছোট। তাহলে ভাইয়া টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। সো এই ক্ষেত্রে দড়িতে টান, দেখো দড়িতে আরো টান বেশি মনে হবে, এম জি প্লাসে দড়ি আরো বেশি টান টান হয়ে যাবে, ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, দড়ি ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তারপরে 3 নম্বর, এ ত্বরণে নিম্নগামী। এই ত্বরণে নিম্নগামী যদি হয় তাহলে সেই ক্ষেত্রের ঘটনাটা, তাহলে নিচের দিকে ওজন এমজি, পৃথিবী টানতেছে এমজি বলে, দড়ির টান বল টি উপরের দিকে। ওকে, তাহলে এবার নিচের দিকে যেহেতু ত্বরণ দিয়ে যেহেতু নিম্নগামী, সো এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে অতএব টি ইকুয়াল টু এম জি প্লাস এ, সরি জি মাইনাস এ। ওকে, নিম্নগামী হলে ওই একই কথা আবারও প্রযোজ্য, যদি মন্দন হয়, মন্দন হলে একই কথা আবারও প্রযোজ্য, মন্দন হলে এর মানটা মাইনাস বসবে। লিফটে যেমন লিখে দিছি না, আপাত ওজনের ক্ষেত্রে লিখে দিছি না, সেম একই জিনিস। ওকে, কি ক্লিয়ার? কি কথা বুঝছো? এইবার আসো প্র্যাকটিক্যাল একটু মিলাও তো। ধরো তুমি কোনো একটা বস্তুকে দড়ি দিয়ে বেঁধে ঝুলায় রাখছো, ধরো আমার এই চার্জারটা, ধরো এই যে ঝুলানো আছে, তাহলে স্থির স্থির অবস্থায় এটা ধরো বস্তুটা স্থির অবস্থায়, এতে যে টানটা সেই টানটা হচ্ছে এর ওজনের সমান, টি ইকুয়াল টু এমজি। কিন্তু তুমি জাস্ট খালি বলবা আমারে বলবা বেশি নাকি কম। এই অবস্থায় আছে, আমি এটাকে ধরে টেনে ত্বরণ দিয়ে টেনে উপরে নিয়ে যাব, তো ত্বরণ দিয়ে টেনে উপরে নিয়ে যাবো, এভাবে টেনে উপরে নিয়ে যাবো, মনে করো এভাবে টেনে উপরের দিকে নিয়ে যাবো। বলো দড়িতে বেশি টান প্রযুক্ত হবে না কম টান? বেশি টান। তখন দেখবা এমনও হইতে পারে, এমনও যদি হইতে পারে ধরো বেশি টান প্রযুক্ত হয়ে গেছে, অনেক বেশি টান, তাহলে দড়ি এরকম ছিঁড়ে যাবে, এই যে ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখবা তুমি ধরো একটা ইটের টুকরা সুতা দিয়ে, ওই যে গুটি সুতা যেগুলো আছে না, সুতা দিয়ে বেঁধে ঝুলায় রাখছো, তাহলে ঝুলায় ধরে রাখছো, টি ইকুয়াল টু এমজি, যখন এরকম টান দিয়ে উঠাইতে যাবা দেখবা খ্যাট করে ছিঁড়ে পড়ে গেছে। কেন ছিঁড়ে পড়ে গেল? কারণ টান আরো বেশি প্রযুক্ত হয়েছে। প্র্যাকটিক্যালি ফিল করো, টান আরো বেশি প্রযুক্ত হয়েছে, দ্যাট ইজ এম জি প্লাস এ, বেশি প্রযুক্ত হয়েছে, ছিঁড়ে পড়ে গেছে। ঠিক আছে, আর অনেক সময় মনে করবা দেখবা, অনেক সময় ধরো বাজারের ব্যাগ ট্যাগ, ভারী বাজারের ব্যাগ, ধরো কোনো ভারী ব্যাগ ট্যাগ, মনে হচ্ছে আংটা ছিঁড়ে যাবে ভাব, তাড়াতাড়ি আমরা কি করি? তাড়াতাড়ি টেনে উপরে উঠাই না নিচে নামাই? বলো। ধরো একটা বাজারের ব্যাগ বা থলি বা কোনো কিছু তুমি এভাবে ঝুলাই রাখছো, সেটা ছিঁড়ে যাবে মনে হচ্ছে, তাহলে আমরা তাড়াতাড়ি টেনে উপরে তুলি, তাহলে তো মনে করো আরো আগে ছিঁড়ে যাবে, তাহলে তাড়াতাড়ি কি করি? নিচে নামাই। কেন নিচে নামাই? যখন নিচে নামাবো তখন টান মনে হবে কম, এম জি মাইনাস। কথা বুঝছো? ওকে,
তাহলে নিচের দিকে নামাই, দ্যাট ইজ mg মাইনাস এ, তখন দড়িতে টান প্রযুক্ত হয় কম। তাহলে এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? অনেক সময় মনে করো এরকম একটা প্রশ্ন দিল, ধরো একটা লিফট উপরের দিকে উঠতেছে, তো লিফট কত ত্বরণের, ধরো লিফটের দড়ির টান সহ্য করার ক্ষমতা দিয়েছে, লিফটের দড়ির টান হচ্ছে 100 নিউটন, ধরো বলে দিল 100 নিউটন টান সহ্য করতে পারে। তাহলে 100 নিউটন টান সহ্য করতে পারলে সর্বোচ্চ কত ত্বরণে উঠতে পারবে, এর মানটা বের করতে হবে, সর্বোচ্চ ত্বরণের মানটা বের করতে হবে। ওর চেয়ে বেশি ত্বরণ যদি প্রযুক্ত হয় তাহলে টান হয়ে যাবে mg প্লাস এ হয়ে যাবে 100-র বেশি, তখন লিফটের দড়ি ছিঁড়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা ছোট ছোট দুইটা ম্যাথ করব, ছোট ছোট, এর ম্যাথ তো খুবই ছোট। তাহলে এটা হবে 4 নম্বর ম্যাথ। হ্যাঁ, 4 নম্বর ম্যাথ। একটি দড়ির অসহ টান মানে সর্বোচ্চ টান সহ্য করতে পারে 200 নিউটন। একটি 20 কেজি ভরের বানর, দড়ি বেয়ে সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠতে পারবে? সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠতে পারবে? বলো, সর্বোচ্চ কত ত্বরণে উপরে উঠতে পারবে? বলো বলো বলো। তাহলে আসো একটু চিত্র আঁকি। এই যে দড়ি, ধরো সিলিং থেকে এই যে দড়ি ঝুলানো আছে, এই যে দড়ি, এই দড়ি বেয়ে একটা বানর উপরে ওঠা শুরু করছে। দড়ির সর্বোচ্চ টান, ম্যাক্সিমাম যে টানটা সে সহ্য করতে পারে সেটা বলে দেওয়া আছে 200 নিউটন। 200 নিউটন টান সহ্য করতে পারে। এইবার একটা বানর, ঠিক আছে, এবার একটা বানর, এই বানরটা দড়ি বেয়ে উপরে উঠবে। ঠিক আছে? হ্যাঁ, জায়েদ খান না, বানর। ঠিক আছে? জায়েদ খান। তাহলে এটা বানর, এই বানরের ভর হচ্ছে 20 কেজি। ঠিক আছে? জায়েদ খানে আমরা পরের দিন আনবো, আজকে বানরই থাক। তাহলে এই যে বানরটা, এই বানরটা দড়ি বেয়ে উপরে উঠবে, তো সর্বোচ্চ কত ত্বরণে উঠতে পারবে? উপরে উঠতেছে, ঊর্ধ্বগামী। ঠিক আছে? বানরের ওজন নিচের দিকে mg, দড়ির টান টি উপরের দিকে। তাহলে একটু আগেই তো আমরা হিসাব নিকাশ দেখলাম, তাহলে একবারে সূত্র বসা দিতে পারি কিন্তু। তাহলে দড়িতে প্রযুক্ত টান টি ইকুয়াল টু হবে mg প্লাস এ। তাহলে সর্বোচ্চ যে টানটা সহ্য করতে পারে সেটা হচ্ছে 200, টি ম্যাক্স 200, এম এর মান 20, জি এর মান 9.8, এর মানটা বের করতে হবে। তাহলে সর্বোচ্চ কত ত্বরণে বানর উঠতে পারবে, দ্যাট ইজ এ ম্যাক্স। এর চেয়ে যদি বেশি ত্বরণে ওঠে তাহলে দড়ি ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে কত ত্বরণ কত আসছে? 0.2। বলো তো অ্যান্সার কি? 0.2। আচ্ছা, ওকে, তাহলে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে উপরে উঠতে পারবে। এর চেয়ে যদি বেশি ত্বরণে উপরে ওঠে তাহলে কিন্তু পড়ে যাবে। কি ক্লিয়ার? তো এই টাইপের ম্যাথ আসবে কি, তাহলে আমরা পারবো না? তাহলে এবার আসো আরেকটা ছোট্ট ম্যাথ করব, 5 নম্বর। বলা হচ্ছে একটি লিফটের দড়ির সর্বোচ্চ টান 5000 নিউটন। 5000 নিউটন। একটি দড়ির সর্বোচ্চ টান 5000 নিউটন। লিফটের ভর একটু হিসাব করে বলি। হ্যাঁ, ষাট গুণ ধরো 5 জি প্লাস।
9.8 প্লাস এ 82 পাঁচ দিছি 100। সর্বোচ্চ টান হচ্ছে 9440, দাও 9440, এটা দাও যে একটা লিফটের দড়ির সর্বোচ্চ টান। লিফটের ভর হচ্ছে 500 কেজি, এর ত্বরণ, লিফটের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা বলে দিছে। এবার 1 নম্বর, 50 কেজি ভরের কোনো ব্যক্তি নিচে নামলে তখন দড়ির টান কত? দড়ির টান কত? আর 2 নম্বর, সর্বোচ্চ কতজন, সর্বোচ্চ 60 কেজি ভরের, 60 কেজি ভরের কতজন ব্যক্তি নিয়ে লিফট নিরাপদে চলতে পারবে? লিফট নিরাপদে চলাচল করবে, ওঠানামা করবে আর কি, নিরাপদে ওঠানামা করবে, ওঠানামা করবে। বলো পারবো? তাহলে 1 নম্বর কোশ্চেন, এক নম্বর, এই যেটা হচ্ছে লিফট, লিফটের মধ্যে একজন লোক আছে, একজন, তাহলে একজন লোক, এর ভর কত? এর ভর 50 কেজি, ওকে। আর লিফটের যে ভরটা, লিফটের ভর হচ্ছে 500 কেজি, 500 কেজি লিফটের ভর। তাহলে লিফটের দড়িতে টান কত যখন নিচে নামবে? তাহলে নিচে নামার ক্ষেত্রে 1 নম্বর কোশ্চেন, নিচে নামার ক্ষেত্রে টি ইকুয়াল টু এম জি মাইনাস এ, তাই তো? ঠিক আছে, এম জি মাইনাস এ। এম এর মান 50 যোগ 500, ঠিক আছে? এই দেখো 50 যোগ 500। আমি যদি জিজ্ঞেস করতাম লোকটা কতটুকু আপাত ওজন অনুভব করবে, যদি জিজ্ঞেস করতাম লোকটা কতটুকু আপাত ওজন অনুভব করবে, তখন হইতো 50 জি মাইনাসে, জাস্ট 50 হইতো, ঠিক আছে? 50 হইতো জাস্ট। তাহলে 50 যোগ 500 জি 9.8 মাইনাস এর মান, তো এর মান কত? 2 মিটার পার সেকেন্ড। কারণ এটা লিফটের ত্বরণ, অনেকে বলতে ভাই এটা নিম্নগামী না ঊর্ধ্বগামী? নিম্নগামী হলেও এটা, ঊর্ধ্বগামী হলেও এটা, এই ত্বরণে সে চলে, এই ত্বরণে সে চলে। তাহলে -2, কি ক্লিয়ার? তাহলে যারা এর আগে উত্তর বলছো তারা তো ভুল বলে ফেলছো। 50 যোগ 500 এইটা গুণ 9.8 মাইনাস 2, ওকে। তাহলে 4290 নিউটন, এইটা 4290 নিউটন। এইবার আসো 2 নম্বর কোশ্চেন বলছে, 2 নম্বর বলছে যে সর্বোচ্চ 60 কেজি ভরের, ধরো অনেক সময় দেখবা লিফটের মধ্যে লেখা থাকে না সর্বোচ্চ 6 জন, সর্বোচ্চ 10 জন লেখা থাকে না? ওই লেখার হিসাবটা কেমনে করে? তোমার মনে করো দায়িত্ব দেওয়া হয়েছে, নাও হিসাব করো। তাহলে লিফটের দড়ি সর্বোচ্চ টান কত? সর্বোচ্চ টান সহ্য করতে পারে 9440 নিউটন, এই টান সহ্য করতে পারে। এর চেয়ে যদি বেশি টান প্রযুক্ত হয় তাহলে কিন্তু তখন ছিঁড়ে যায়। তো বলা হচ্ছে লিফটের ভর 500 কেজি আর এর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, সর্বোচ্চ 60 কেজি ভরের কতজন ব্যক্তি নিয়ে লিফট নিরাপদে ওঠানামা করতে পারবে? ওঠানামা করতে পারবে। আচ্ছা বলো তো, নামার সময় কি কোনো রিস্ক আছে? বলো, নামার সময় কি কোনো রিস্ক আছে? না, কারণ নামার সময় দড়িতে টান প্রযুক্ত হয় কম, টি মাইনাস এমজি, তাই না? টি মাইনাস এমজি নামার সময়, কি ক্লিয়ার? তাহলে নামার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, নামার ক্ষেত্রে কোনো ঝুঁকি নাই। ওঠার ক্ষেত্রে ঝুঁকি, উপরের দিকে উঠতে থাকলে রিস্ক আছে, কারণ উপরের দিকে উঠার থাকার সময় দড়ির টান বেশি মনে হবে। এখন দড়ির টান যদি সহ্য করা টানের চেয়ে বেশি হয়ে যায় তখন তো খ্যাট করে ছিঁড়ে পড়ে যাবে। তাহলে আমরা টি ম্যাক্স ধরি যে আচ্ছা ঠিক আছে, টি ম্যাক্স এটা ইকুয়াল টু এম জি প্লাস এ। আসো, তাহলে টি ম্যাক্স হচ্ছে 9440 ম্যাক্সিমাম, জি এর মান 9.8 প্লাস 2। লিফটকে তো নিতে হবে, লিফট তো ভাই 500, লিফট ছাড়া তো আর লোকজন উপরে যাবে না, লিফটকে তো নিতে হবে, তাহলে লিফটের ভর তো নিতে হবে 500। এবার প্রত্যেকটা লোকের ভর কত? 60, তাহলে 60 গুণ কয়জন ধরলাম? এন জন। তাহলে এই যে এখান থেকে এন এর মানটা বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে এন এর মান বের করতে হবে, তো এন এর মানটা বের করে দেখো, মেবি আসবে 5 জন। তাহলে 5, এন এর মান 5 জন, তাহলে কতজন? অ্যান্সার হচ্ছে 5 জন। 5 জন লোক নিয়ে
সে নিরাপদে ওঠানামা করতে পারবে, অর্থাৎ নিরাপদে উঠতে পারবে। 6 জন উঠলে কিন্তু বিপদ হয়ে গেছে, বুঝলা? 6 জন উঠলেই বিপদ। তো বলো কেমন লাগলো ক্লাস? ক্লাস শেষ, আজকের মতো এখানেই শেষ। তাহলে যে প্রবলেমগুলো করলাম সেই প্রবলেমগুলো করো, বাসায় করো, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। 5.2 জন উঠবো। 5.2 জন কেমনে উঠবা? ওকে, দাদা ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি, আজকে খুব ভালো আছি। আজকে 4টা ক্লাস নিলাম, তো 4টা ক্লাস নিয়ে খুবই ভালো আছি। অ্যাডমিশনের একটা নিলাম, সেকেন্ড ইয়ারের একটা নিলাম, সেকেন্ড ইয়ারের হচ্ছে এমসিকিউ এর একটা নিলাম, তোমাদের একটা নিলাম। তাহলে মোটামুটি 4টা ক্লাস নিলাম। তো 4টা ক্লাস নিয়ে খুবই ভালো আছি। ওকে, তাহলে আমরা নেক্সট দিন পুলি কপি কল পড়বো, আর তারপরের দিন ঘর্ষণ পড়বো। তো দেখি তোমাদের অপার ভাইকে কয়েকদিন আমি বসে রাখবো না, দেখি নেক্সট ক্লাসও যদি আমি নিতে পারি আমি নিয়ে নিব। তোমাদের অপার ভাই অনেক আগাই গেছে, তো তা আমি একটু আগাই। হ্যাঁ, নাহিদ আজম বলছে অফলাইন কবে খুলবেন? অফলাইন তো খুলবো নির্বাচনের পরে। ঠিক আছে, তাহলে টাটা। টাটা।